গল্প তুমি আমার রূপবতী, লেখায় অধরা। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে কেঁপে কেঁপে উঠছে আরশি সারা শরীর। আর সে বৃষ্টিও কি আমার কষ্টে কান্না করছে? বড্ড একা লাগছে, আমার বড্ড বেশি একা লাগছে। কথাটা বলেই আরশি ডুকরে কেঁদে উঠল। জড়সড় হয়ে ছাদের এক কোণে দুপায়ের উপর মাথা ঠেকিয়ে বসে আছে আরশি। দিদিভাই কারো মিষ্টি গলার আওয়াজে চোখ মুছে তার দিকে তাকালো আরশি। মা ডাকছে তোমায়, তারা এসে পড়েছে। আরশি কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গলায় উত্তর দিল, মাকে গিয়ে বল আমি তাদের সামনে যাব না। তুলি অসহায় চোখে তাকিয়ে আছে আরশির দিকে। দিদিভাই প্লিজ চলো, তুমি তো জানো আমি মাকে এটা বললে কি হবে। আরশি আর কিছু বলল না, তুলি নিরুপায় হয়ে চলে গেল। 5 মিনিটের এর মাথায় চুলে তীব্র ব্যথা অনুভব করলো আরশি। কিছু বুঝে ওঠার আগে পর দুটো থাপ্পড় এসে পড়লো আরশির গালে। আরশির গাল প্রচন্ড জোরে টিপে ধরে মনি রাগান্বিত গলায় বলল, এত মারিয়ে তো গালি দেই, তারপরও তোর তেজ কমে না। আরশির প্রচন্ড ব্যথা করছে গালে, তারপরও সে স্থির চোখে মনির দিকে তাকিয়ে আছে। মনি চুলের মুঠি ধরে আরশিকে নিজের রুমে নিয়ে গিয়ে খাটের উপর ফেলে দিতে তুলি এসে আরশিকে জড়িয়ে ধরল। মনির আগে গম গম করতে করতে বলল, চুপচাপ রেডি হয়ে নিবি, যদি আর বেশি বাড়াবাড়ি করস তো কালকের কথা মনে আছে তো? ব্যথা জায়গায় মরিচ ছিটে দে, কিন্তু আমি ভালো জানি। আরশি চোখে জল থাকলেও মুখ শান্ত নদীর মতো স্থির, এগুলোতে সে অভ্যস্ত। তার এখন আর কিছু করার নেই, তাই চুপচাপ শাড়ি পরে নিল। তুলি টলমল চোখে আরশির দিকে তাকিয়ে তাকে সাজিয়ে দিচ্ছে। সাজানো শেষে তুলি আরশিকে জড়িয়ে ধরল, ফুপিয়ে কেঁদে উঠল। আরশি মুচকি হেসে তুলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করছিস কেন? দিদিভাইয়ের জন্য চিন্তা করতে হবে না। দিদিভাই তুমি চলে যাও এখান থেকে অনেক দূরে। আরশি তুলির কপালে চুমু খেয়ে বলল, কোথায় যাব? কোন জায়গায় যাব? এই পৃথিবীতে যে আমার কেউ নেই। তুলি মুখটা ফ্যাকাশে করে তাকিয়ে আছে আরশির দিকে। আরশি তুলির মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরশির সামনাসামনি বসে আছে রকি। আরশির মুখ স্থির, সে নিচের দিকে তাকিয়ে পরিকল্পনা করতে ব্যস্ত। হঠাৎ থুতনিতে কারোর হাতের স্পর্শে সামনের মানুষটার দিকে তাকালো আরশি। ভারী মিষ্টি চেহারা, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। তো কালকেই বিয়েটা সেরে ফেলি, আমরা আবার দেরি করতে চাইছি না। আরশি বাঁকা হেসে বলল, দেরি কেনই বা করতে চাইবেন? আপনার ছেলের যা চরিত্র, একদম ফুলের মতো পবিত্র। আরশির কথা শুনে ভড়কে গেল মহিলা। মনে মনে রাগও হলো, কিন্তু মুখে কিছু বলল না। রকি শুধু আরশিকে দেখছে, আরশির কথায় তার কোন যায় আসে না। সে মনে মনে শয়তানি হাসি হেসে ভাবছে, একবার বিয়েটা হতে দাও সোনা, তারপর তোমার মুখের বুলি আমি কিভাবে হাওয়া করে দেই সেটাই দেখবে। রকির পরিবার আরশিকে আশীর্বাদ করে চলে যাওয়ার পর মনির আগে আরশির হাতে পড়া জায়গায় চেপে ধরল। এত মারি, তারপরও তোর কেচির মতো মুখটা একটু কমে না, তাই না? আরশির হাতে অসম্ভব যন্ত্রণা করছে। যন্ত্রণা আর সহ্য করতে না পেরে সে মনিরয়কে একটা ধাক্কা মারল। ধাক্কায় মনিরয় আরো ক্ষিপ্ত হয়ে পোড়া কয়লা নিয়ে এসে যেন আরশির হাতে লাগাতে যাবে, আরশি খপ করে হাতটা ধরে ফেললে শান্ত চোখে তাকিয়ে বলল, পোড়াতে পোড়াতে তো কোন জায়গায় বাদ রাখনি? কখনো দেখেছো কোন জায়গায় পড়লে কতটা যন্ত্রণা হয়? মনির হাত থেকে কয়লাটা নিয়ে আরশি দূরে সেটাকে ফেলে দিয়ে নিজের রুমে চলে গেল। মনি দাঁতে দাঁত চেপে কটমট দৃষ্টি নিক্ষেপ করে সেদিকে তাকিয়ে আছে। মা আমি আসছি, একটু লেট হবে। বৃষ্টিতে ভিজবে না আকাশ, বুঝেছ? মায়া দেখলো তার ছেলে তার কথা শোনার আগেই কল কেটে দিয়েছে। তার বুঝতে আর বাকি নেই ছেলে আজও বৃষ্টিতে ভিজে বাড়িতে আসবে। আকাশে কালো মেঘ জমেছে, জোরে হাওয়া বইছে। একটা বড় পুকুরের পাশে গাড়ি থামালো আকাশ। গাড়ির সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ প্রচন্ড জোরে বৃষ্টি নামতেই আকাশ 2 হাত ছড়িয়ে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করতে লাগলো। বর্ষাকাল যে তার সবচেয়ে প্রিয়। কেবল সন্ধ্যা হয়েছে, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে রাত নেমে এসেছে। হঠাৎ কারোর গলার চিৎকারে চোখ খুলে তাকালো আকাশ। এদিক ওদিক তাকাতেই তার মনে হলো চিৎকারটা পিছন থেকে আসছে। সেদিকে তাকাতেই সে দেখলো 4-5টা ছেলে একটা মেয়েকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে। গাড়ি থেকে কিছু একটা বের করেই আকাশ ছুটল সেদিকে। যে লোকটা মেয়েটার হাত ধরেছিল তার পেট বরাবর দুটো লাথি মেরে বাকি ছেলেগুলোর দিকে রিভলভার তাক করলো। আকাশ লোকগুলোর দিকে রিভলভার তাক করে মেয়েটার হাত ধরে মেয়েটাকে নিজের পাশে দাঁড় করালো।
লোকগুলো ভয়ে দৌড় দিল। রিভলভারটা পকেটে ঢুকাতে নিতেই মেয়েটি অজ্ঞান হয়ে আকাশের কাঁধে ঢলে পড়ল। আকাশ মেয়েটাকে নিয়ে নিজের গাড়িতে বসালো। নিজেও গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো ঠিক হবে না ভেবে আকাশ গাড়ি তার বাসার সামনে এনে দাঁড় করালো। এতক্ষণে সে মেয়েটার দিকে তাকালো। গোলগাল মুখ, উজ্জ্বল গায়ের রং, মায়াভরা একটা চেহারা যে কেউ হয়তো এক দেখায় থমকে যাবে। আকাশ মেয়েটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। মনে হচ্ছে মেয়েটার বিয়ে থেকে পালিয়েছে। গায়ে বেনারসি শাড়ি আর সাজসজ্জা দেখে তো এটাই মনে হচ্ছে। মেয়েটা বৃষ্টিতে ভিজে গেছে, এভাবে বেশিক্ষণ রাখা যাবে না। মেয়েটাকে ধরে বাসার ভেতর নিয়ে গেল আকাশ। বাসায় ঢুকতেই আমেনাকে দেখতে পেল। আমেনা, একে ধরো তো। গেস্ট রুমে নিয়ে গিয়ে শুয়ে দাও আর দিশার কোন একটা জামা ওকে পরিয়ে দিও। আমেনা ফেলফেল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেয়েটাকে ধরে গেস্ট রুমে নিয়ে গেল। আকাশ নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। আপা, আকাশ ভাই একটা সুন্দর লাল টুকটুকে বউ নিয়ে এসেছে। মায়া রান্নাঘরে কাজ করছিল। আমেনার কথাটা শুনে অবাক চোখে তাকিয়ে বলল, কি? ভাইয়া কোন একটা মেয়েকে নিয়ে এসেছে? মেয়েটা লাল শাড়ি পরা, একদম বউ সাজে। মেয়েটা অজ্ঞান ছিল। বেবি, বিয়ের পর তুমি আমায় ভুলে যাবে না তো? আরে কি বলো না বেবি, ও তো আমার ঘরে থাকবে শুধু, আর তুমি আমার সবটা জুড়ে থাকবে। ওয়েট বেবি, একটা কল এসেছে। রকি কলটা ধরলো। বস, মেয়েটা পালিয়ে গেছে। আমরা ধরেছিলাম কিন্তু কোন একটা ছেলে আমাদের থেকে নিয়ে গেছে। ছেলেটার কাছে রিভলভার ছিল, তাই কিছু করতে পারিনি বস। তোদের দিয়ে সিম্পল একটা কাজ হলো না। শহরের বাচ্চারা, ভুল হয়েছে। তোদের উপর বিশ্বাসই করা উচিত হয়নি। আর যাদের মধ্যে আমার ওই মেয়ে চাই। যেখান থেকে পারস নিয়ে আয়। কল কেটের আগে ফুঁসে উঠল রকি। জামাটা পরে নিয়ে বেরিয়ে যেতে নিতে মেয়েটি রকির হাত ধরলো। কোথায় যাচ্ছ? তোকে আমি জবাব দিতে বাধ্য নই। আমার হাত ছাড়। আমার মেজাজ এখন মারাত্মক গরম। হাত ছেড়ে রকি বেরিয়ে গেল রুম থেকে। সকালে সূর্যের আলো ছিটকে পড়লো আরুষি সারা মুখে। টিপ টিপ করে চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলো একটি অচেনা অজানা রুমে। ভয় আরুষির কলিজা শুকিয়ে আসলো। কালকের কথা মনে করার চেষ্টা করলো। কাল রাতে তার রকির সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আরশি তুলির সাহায্য নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। তখনই 4-5টা লোক তার পিছু নেয়। তখন একটা লোক এসেছিল হেল্প করতে। তারপর কি হয়েছে আর কিছু মনে পড়ছে না আরুষির। রকি কি তাকে ধরে ফেলেছে? সে কোথায় এখন? এটা ভেবে ভেবে আরুষির মাথা ফেটে যাচ্ছে। তখনই দরজায় কেউ একজন নক করলো। খট খট আওয়াজে দরজার দিকে তাকালো আরশি। তার বয়সী একটা মেয়ে এবং মধ্যবয়স্ক একজন মহিলা ঘরের ভেতর ঢুকলো। এখন তোমার শরীর কেমন? ভালো। আরশি খুব অস্বস্তি বোধ করছে। মায়া এটা বুঝতে পেরে জবাব দেওয়ার ভঙ্গিতে বলল, তুমি অজ্ঞান ছিলে। আমার ছেলে তোমায় আমাদের বাসায় নিয়ে এসেছে। কারা বলে তোমার পিছু নিচ্ছিল? ভয় পেও না, আমার ছেলে পুলিশ। ওকে সবটা খুলে বল। ও তোমার সাহায্য করতে পারবে। দিশা, ফ্রেশ হয়ে এই জামাটা পরে নাও। তুমি তো আমার বয়সী মনে হচ্ছে, তাই তুমি করেই বললাম। আরশি মুচকি হেসে জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। রকি, এই বিয়েটার জন্য আমি আপনাকে 5 লাখ টাকা দিয়েছি। তো আরশি পালালো কিভাবে? মনি, আমিও এটাই বুঝতে পারছি না, ও পালালোটা কিভাবে। রকি, আমি কোন বাহানা চাই না। আরশিকে যেখান থেকে পারেন নিয়ে আসেন, না হলে আপনার কপালে খারাপ আছে। কারোর পায়ের ঝুমঝুম শব্দে আকাশ খেতে খেতে সামনের দিকে তাকায়। দিশা আরশিকে নিয়ে আসছে। মেয়েটা অনেক দুর্বল, হয়তো ঠিকভাবে হাঁটতেও পারছে না। আকাশ কথাটা শুনে মায়ের দিকে তাকিয়ে আবার একবার আরশির দিকে তাকানো। আরশিকে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়ে দিশা। আমেনা আরশিকে খাবার পরিবেশন করছে। আরশির কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে। আকাশ খাওয়া শেষ করে উঠতে উঠতে আরশির দিকে তাকিয়ে বলল, আপনি খাওয়া শেষ করে আমার রুমে আসবেন। দিশা, ওনাকে আমার রুমটা দেখিয়ে দিস। দিশা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরশি আকাশে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আরশি মনে মনে ভাবছে, উনি কিসের জন্য ডাকলেন? আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না তো? উনি তো পুলিশ, কিছু জিজ্ঞেস করলে কি বলবো? আরশির কেমন যেন ভয় করছে। মাথায় কারো হাতের স্পর্শে চোখ তুলে তাকালো আরশি। মায়া আরশির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি আমার মেয়ের মতো অস্বস্তি বোধ করো না।
যা লাগে বলবে। আরশি মায়ের মুখটার দিকে অপলক সৃষ্টিতে তাকিয়ে থাকলো, কেমন জানি বুকটা মোচড় মেরে উঠল ওর। চোখ ভিজে ওঠার আগেই মুচকি হেসে খেতে থাকলো আরশি। আরশির মুখোমুখি বসে আছে আকাশ। কেমন আছে এখন আপনার শরীর? ভালো। নাম কি আপনার? আরশি। কাল ওই লোকগুলো কারা ছিল, চেনেন ওদের? অস্বস্তির সাথে চোখ নিচের দিকে রেখে জবাব দিল আরশি। না। কালকের পুরো কাহিনীটা আমাকে খুলে বলুন। কখন থেকে ওরা আপনার পিছু নিয়েছিল? আপনি ওইখানে ওই সময় কি করছিলেন? আর আপনি তো মনে হচ্ছিল বউয়ের সাজে ছিলেন। তাহলে কি আপনি বিয়ে থেকে পালিয়ে এসেছেন? কিন্তু কেন? প্রশ্নগুলো শুনে আরশির চোখ অস্থির হয়ে উঠল, বুকে ভয় এসে ভর করলো। কি বলবে সে এখন? কিভাবেই বা বলবে তার আজ এই করুণ অবস্থার পিছনে তার মাদাই সৎ মা হোক, কিন্তু মা তো। তার কিছু হলে তুলির কি হবে? আকাশ স্থির চোখে তাকিয়ে আছে আরশির দিকে। আরশিকে সময় দিতে চাইছে সে। এসির মধ্যেও ঘেমে উঠছে আরশি। কি বলবে মাথায় আসছে না তার। মিস আরশি। আকাশের কথায় চোখ তুলে তাকালো আরশি। আকাশের চোখে তাকাতেই আকাশের চোখ অস্থির হয়ে উঠল। 2 সেকেন্ডের মতো চোখ বন্ধ রেখে আরশির দিকে স্থির দৃষ্টিতে তাকালো আকাশ। কেমন যেন অদ্ভুত দৃষ্টি মেয়েটার। আসলে ভার্সিটিতে একটা ছেলে আমায় খুব ডিস্টার্ব করতো। সে আমাকে জোর করে বিয়ে করতে চায়। আমি পালিয়ে আসি সেখান থেকে, তারপর তার ভাড়া করা ছেলেপেলেরা আমার পিছনে, আর তারপরের কাহিনী তো আপনার জানাই। ওকে ওই ছেলেকে ধরার ব্যবস্থা আমি করছি। আর আপনাকে সুস্থভাবে বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আজকে বিকালে আপনাকে আপনার বাসায় নিয়ে যাব, আপনি রেডি থাকবেন। না। মানে আমি বাসায় যাব না। আকাশ মুখের ভঙ্গি শান্ত রেখে বলল। কেন? হঠাৎ দরজায় কেউ নক করে উঠল। আসতে পারি পুলিশ অফিসার? আরে রোহান, ভিতরে আসার জন্য তুই কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলি? না, ভিতরে একজন আছে তাই ভাবলাম পারমিশন নিয়েই ঢুকি। আকাশ আরশির দিকে তাকিয়ে বলল, আপনার সাথে পরে কথা বলবো নি, আপনি ঘরে গিয়ে রেস্ট নেন। আরশি চেয়ার থেকে উঠতে যাবে, হঠাৎ করে ওর মাথাটা কেমন ঘুরান দিয়ে কিছু বুঝে ওঠার আগে পড়ে যেতে নিল। আকাশ আরশির দিকেই তাকিয়ে ছিল। আরশি পড়ে যেতে নিতেই ওর হাত ধরল আকাশ। অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আপনার শরীর এত গরম, আপনার জ্বর এসেছে বলেননি কেন? আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, না আমি ঠিক আছি, বৃষ্টিতে ভেজার কারণে হালকা জ্বর এসেছে হয়তো। আকাশ দিশাকে ডাক দিল। উনার গায়ে জ্বর দিশা, উনাকে ওষুধ খাইয়ে দে, দরকার হলে ডক্টর ডাক। দিশা আরশিকে রুমে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে দিল। মায়া ও আরশির অনেক খেয়াল রাখছে। কিছু তো কথা আছে যা এই মেয়ে লুকাচ্ছে। আকাশের কিছু না ভেবে রোহানের সাথে বাইরে বের হলো। রোহান ব্যবসার কাজে দূরে থেকে মাঝে মাঝে আসে ঢাকায়। যখন আসে তখন আকাশ রোহানকে টাইম দেয়। আকাশের তারাগুলোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশি। আর এরকম জীবন যদি তার না হতো, সেও যদি একটা হ্যাপি ফ্যামিলি পেত, আর 4-5টা সাধারণ মেয়েদের মতো মা বাবা নিয়ে তারও যদি একটা ছোট পরিবার হতো, সুখী পরিবার হতো। মা তো নেই, আর বাবা থেকে না থাকা। এসব ভেবেই আরশি চোখের কোণে নীরব অশ্রু বেয়ে পড়ে। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেল আরশি। তাড়াতাড়ি চোখ মুছে নিল সে। আর চোখে পাশে তাকাতেই আকাশকে দেখতে পেল। আকাশও তারাগুলোর দিকে তাকিয়ে আছে। আকাশকে দেখলেই তার বুক এরকম ধক ধক করে ওঠে কেন? সে তো অপরাধী না তাহলে? আপনি যদি আমাকে সবটা খুলে না বলেন, আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারবো না। তারাগুলোর দিকে তাকিয়ে কথাগুলো বলল আকাশ। আরশি বাঁকা হেসে বলল, আমি নিজের সাহায্য নিজে করতে পারি। আমার কারোর সাহায্যের দরকার নেই। এবার আকাশ আরশির দিকে তাকালো, মুচকি হেসে বলল, তাহলে সেদিন নিজেকে বাঁচাতে কেন পারলেন না? সাহায্য নেওয়া কিন্তু খারাপ না। আর নিজের মনের কথাগুলো কাউকে শেয়ার করাও কিন্তু খারাপ না। বরং এতে মন হালকা হয়। আকাশ কথাগুলো বলে সামনের দিকে হয়ে আর চোখে আরশির দিকে তাকালো। অফিসের কিছু কাজ করে সে কিছুক্ষণ আগে বাসায় এসেছে। দিশার কাছে শুনলো আরশি আগে থেকে সুস্থ আছে। দিশা ওকে ছাদে নিয়ে গেছিল।
আরশি কিছুক্ষণ ছাদে থাকতে চাইল, তাই দিশা ওকে একটু একা থাকতে দিয়ে নিচে চলে এসেছিল। আরশি ছাদে এসেছে শুনে আকাশও ছাদে আসলো। আমি কাল চলে যাব। আকাশ আরশির দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে আপনার বাসায় দিয়ে আসবো সুরক্ষিতভাবে। আমি বাসায় যাব না। আকাশ আরশির দিকে ভ্রু কুঁচকে তাকালো। আরশি সেদিকে না তাকিয়ে নখ খুঁড়াতে খুঁড়াতে বলল, আমার ভয় করছে, তাই আমি বাসায় যেতে চাই না। আমি কিছুদিন আমার ফ্রেন্ডের বাসায় থাকবো। কিসের ভয়? রকি যদি আবার কিছু করে? আপনার পরিবারের কাছে থাকলে আপনি তাও সেফ থাকবেন। আর ওই লোকটার ব্যবস্থা আমি করব। আমি আপনাকে এভাবে ছাড়তে পারবো না। আর সে আর কিছু বলল না, তার ছেলের হাসি দিয়ে মনে মনে ভাবলো, আরশি আমার পরিবারের কাছে থাকলে আমি সবচেয়ে বেশি আনসেফ থাকবো। দুজনেই একই আকাশ দেখতে ব্যস্ত। দাদা বাবা আসছে, তোমরা নিচে চলো, খেতে লেগেছে। শরীর কেমন আছে বাবা? ভালো। জার্নি করে এসেছে তো খেয়ে একটু রেস্ট নেওয়া লাগবে। তোমাকে তো বলেছি এত জার্নি না করতে, তুমি তো আমার কথা শোনো না। তোমার কাছে তোমার ব্যবসায় সব। আরশির পায়ের নুপুরের ঝুমঝুম আওয়াজে আরশির দিকে তাকালো আশিক দত্ত। মেয়েটাকে মায়া? মায়া আমেনাকে খেতে দিতে সাহায্য করতে করতে সবটা খুলে বলল। আশিক ছেলের কানের কাছে গিয়ে বলল, মেয়েটা কিন্তু দেখতে সুন্দর, তুই বললে বিয়ে টিয়ের কথা ভাবতে পারি। আকাশ খাচ্ছিল, এমন কথা শুনে ওর চোখ বড় বড় করে ওর কাশি উঠে পড়ল। আশিক ছেলেকে জলের গ্লাস এগিয়ে দিয়ে পিঠে হাত বোলাতে থাকলো। রাতের খাওয়া শেষে যে যার রুমে চলে গেছে। আরশির চোখে ঘুম নেই, সে কি করবে বুঝে পাচ্ছে না। মনি যে তাকে ছাড়বে না সেটা জানে, আর যে কত যুদ্ধ করতে হবে তাকে এটা ভেবেই দীর্ঘশ্বাস ছাড়লো আরশি। রুমে একটা বারান্দা আছে, বারান্দার দিকে গেল আরশি। আকাশের দিকে তাকিয়ে নিচে তাকাতেই অবাক হয়ে গেল সে। নিচে অনেক সুন্দর বাগান, চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক রকমের ফুল আছে সেখানে, কতগুলো ফুলের নাম হয়তো সে জানে না। দেখে খুব খুশি লাগছে আরশির। কেন জানে না, কিন্তু ফুল ওর অনেক ভালো লাগে। বাগান করার ওর অনেক শখ ছিল, কিন্তু মনি কখনো করতে দেয়নি। তারপরে জোর খাটিয়ে ওর বারান্দায় কয়েকটি ফুলের টব রেখেছিল, কিন্তু মনি সেগুলো ফেলে দেয়। আরশি মনে মনে ভেবেই নিল কাল সকালে যাওয়ার আগে এই বাগানটা ঘুরে যাবে। বারান্দা থেকে চলে যেতে নেবে হঠাৎই ওর কানে গিটারের আওয়াজ আসলো। মনে হচ্ছে পাশের বারান্দা থেকে আসছে, কিন্তু বারান্দাটা অন্য সাইডে হওয়ায় গিটারকে বাজাচ্ছে তা দেখা যাচ্ছে না। আরশি নিজের রুম থেকে বের হতেই গানের আওয়াজ শুনতে পেল আরো স্পষ্টভাবে। বুঝতে পারলো পাশের রুম থেকে আওয়াজটা আসে। তোমায় ঘিরে এতগুলো রাত, অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা, আকাশ ভরা তারার আলোয়, তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে, মন ভুলানো পাখা। গানের লাইনগুলো বলেই চোখ বন্ধ করে নিল আকাশ। ওর চোখের সামনে আরশির মুখ ভেসে উঠতেই মুচকি হাসি ফুটে উঠল মুখে। কারোর ঝুমঝুম পায়ের আওয়াজ শুনতে পেয়ে আকাশের চোখ দরজার দিকে গেল। ঘর থেকে বেরিয়ে আসতেই আরশিকে নিজের রুমের দিকে যেতে দেখলো আকাশ। মিস আরশি। কারোর গলার আওয়াজে থমকে গেল আরশি। আকাশের দিকে ঘুরে তাকালো। কি করছিলেন? কোন কিছু দরকার? এত রাত হয়েছে, আপনি এখনো জেগে? আরশি খুব অস্বস্তিতে পড়ে গেল। মনে মনে ভাবলো, ছি ছি, কি ভাববে লোকটা, আমি তাদের বাসায় এসে ঘোরাঘুরি করছি। আরশি কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে ঘুম ধরছিল না আর কারোর গানের আওয়াজ শুনে তাই এদিকে এসেছিলাম, সরি, কিছু মনে করবেন না। আকাশ মুচকি হেসে বলল, আপনি এভাবে অপ্রস্তুত হচ্ছেন কেন? আসতেই পারেন, কোনো সমস্যা নেই। আমি যাই তাহলে রুমে। ওকে। আকাশ মুচকি হাসি দিয়ে বারান্দায় চলে গেল। এই মেয়েটার ভিতরে কিছু তো আছে। এই মেয়েটার ব্যবহার আমার সাধারণ মনে হচ্ছে না। কোন একটা কাহিনী আছে, বের করতে হবে। আকাশ দত্ত, তুমি দিন দিন পুলিশের থেকে বেশি গোয়েন্দা হয়ে যাচ্ছ। কথাটা বলেই হেসে উঠল আকাশ। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে নিল আকাশ। আজ অনেক কাজ আছে তার। চুল মুছতে মুছতে বারান্দায় গেল। নিচে বাগানে তাকাতেই আরশি ঝকঝকে চেহারাটা দেখতে পেল। রোদের আলোয় ওর চেহারাটা অসম্ভব মায়া ভরে উঠেছে।
ছুঁয়ে ছুঁয়ে সবগুলো ফুল দেখছে, আর একটা ফুল ওর এক কানের পাশেও গোজা। এই 2 দিনে আরশিকে একবারও হাসতে দেখেনি আকাশ। আজ প্রথম আরশিকে হাসতে দেখছে। ও যে বাগানটাতে ঘুরে অনেক খুশি, এটা ওর হাসি দেখেই বোঝা যাচ্ছে। পিছনে কারোর অস্তিত্ব টের পেয়ে ঘুরে দাঁড়ালো আরশি। আকাশকে দেখে অবাক হলো সে। আকাশ ওর দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। আরশির কেমন জানি লজ্জা লাগছে। হাসছেন কেন? অবস্থা দেখেছো নিজের? হাত পায়ে কাদা মাখিয়ে কি করেছো দেখেছো? আরশি এতক্ষণে নিজের দিকে তাকালো। ইস, কি অবস্থা করেছে নিজের! খুশির চোটে ভুলেই গেছিল। এটা ভাবতে ভাবতে নখ মুখে নিয়ে কামড়াতে যেতেই, এই একদম না, হাত নামা নিচে। নোংরা হাত আবার মুখে দিচ্ছিলে কেন? এবার আরশি অবাক চোখে আকাশের দিকে তাকালো। আকাশ তাকে তুমি বলে ডাকছে দেখে। আকাশ আরশির তাকানো দেখে এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? না কিছু না। যাও, ড্রেস চেঞ্জ করে নাও, তোমার বাসায় যাব, আমার সাথে বের হবে তুমি। আরশি কিছু না বলে চুপচাপ চলে গেল। ঘরে এসে শাওয়ার নিয়ে নিল আরশি। সকালের ব্রেকফাস্ট করে সবার থেকে বিদায় নিয়ে আকাশের সাথে বের হলো আরশি। গাড়িতে উঠে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আরশি। আকাশ আরশির উড়ন্ত চুলগুলোর দিকে তাকিয়ে মুচকি হেসে গাড়ির একটা বাটনে টিপে গান বাজিয়ে দিল। ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা, ধীরে ধীরে সে এই দিল কো চুড়ানা, तुमसे प्यार हमें है कितने जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना। গানটা শুনে আরশি সামনের দিকে তাকালো, যেখান থেকে গান বের হচ্ছে সেদিকে। আকাশ কেমন জানি থতমত খেয়ে গেল এই গান শুনে। গান চেঞ্জ করলো, চাঁদ ছুপা বাদল মে, শেরমাকে মেরি জানা, সিনে সে লাগ যা তু। আকাশ বাধ্য হয়ে বাটন টিপ দিয়ে গানটা অফ করে দিল। এসব গান! আরশির কেন জানি হাসি পেল এটা দেখে। মুচকি হেসে আবার জানালার দিকে তাকালো আরশি। বাসায় গেলে কি হবে, তার জন্য কি অপেক্ষা করছে সেটাই চিন্তা করছে আরশি। গাড়ি এসে থামলো আরশির বাসার সামনে। আকাশের সাথে বাসায় ঢুকলো আরশি। বাসায় ঢুকেই বাবাকে দেখে অবাক হয়ে গেল সে। ছল ছল চোখে বাবার দিকে তাকিয়ে থাকলো আরশি। পায়চারি করতে করতে চিন্তিতভাবে কার সাথে যেন কথা বলছে সুজন রয়। মেয়েকে দরজার সামনে দেখে ফোন কান থেকে পড়ে গেল তার। কাছে এসে মেয়েকে জড়িয়ে ধরল সুজন। আরশি কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে না। অভিমানগুলো যেন আরো ভর করছে তার উপর। সুজন মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলে তুমি? তুমি যদি বিয়েতে রাজি না থাকতে বলতে তোমাকে বিয়ে দেওয়া হতো না, কিন্তু এভাবে কেন চলে গেলে? আকাশ দরজার পাশে দাঁড়িয়ে সবটা শুনে অবাক হলো। মেয়েটা না আমায় বললো ছেলেটা জোর করে বিয়ে করছিল, কিন্তু এখানে তো ওর পরিবার ওকে বিয়ে দিচ্ছিল। সুজন এবার আকাশের দিকে তাকালো, তারপর বলল, তুমি কি এই ছেলেটার জন্য পালিয়ে গিয়েছিলে? মনি ততক্ষণে রুম থেকে বেরিয়ে আসে। আরশিকে দেখে সে ভয় পেয়ে যায়। না, উনি আমায় গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। কিসের গুন্ডা? যে ছেলেটার সাথে বিয়ে দিচ্ছিল তোমরা তার পাঠানো গুন্ডা। সুজন অবাক হয়ে মেয়ের দিকে তাকায়। ছেলেটা কেমন না জানি কেন বিয়ে দিতে রাজি হলে বাবা? মনি যে বলল ছেলেটা ভালো। মনি তো তোর খারাপ চাইবে না। আরশি মনির দিকে তাকালো। মনি ভয় কাঁপছে। ছেলেটা ভালো না। আমি মনিমাকে বলেছি, কিন্তু মনিমা বিশ্বাস করেনি আমায়। ওই ছেলেটা কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে হিসাব নেই। কতগুলো মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তাদের জীবন নষ্ট করেছে। আমাকে ভার্সিটিতে ঢোকার পর থেকে ডিস্টার্ব করছে। সুজন রয় মেয়ের কথা শুনে হাত মুষ্টিবদ্ধ করে রাগী দৃষ্টি নিক্ষেপ করে মনির দিকে তাকালো। আকাশ সুজন রয়ের সাথে কথা বলা শেষ করে আরশির সামনে আসলো। শান্ত দৃষ্টিতে বাঁকা হেসে বলল, আমাকে মিথ্যে বলার কারণটা জানা বাকি রয়ে গেল মিস আরশি। আরশি নিচের দিকে তাকিয়ে আছে। তখন ওর মাথায় যা এসেছে ও তাই বলেছে, কিন্তু পুরো সত্যিটা তো বলা সম্ভব হতো না।
আর এই কথাগুলো শুনলে তখন উনি ওকে আরো জিজ্ঞাসাবাদ করতেন। এই নাও আমার নাম্বারটা রাখো, কোন দরকার হলে কল দিও। তুলি আরশি থেকে একটু দূরে দাঁড়িয়ে সবটা শুনছে। এতক্ষণ ধরে সবকিছু সে চুপচাপ দেখছিলে। আরশি আকাশের হাত থেকে কার্ডটা নিল। আকাশ চলে যাওয়ার আগে পিছনে আরেকবার আরশিকে দেখে বের হয়ে গেল। সুজন রয় মেয়ের মাথায় হাত বুলিয়ে রেস্ট নিতে বলে একবার মনির দিকে তাকিয়ে বাজার করতে বের হলো। 2 বছর পর দেশে ফিরেছে সুজন রয়। কাজের সূত্রে দেশের বাইরে থাকে সে। আরশির বিয়ের দিনই সে দেশে এসেছিল সবাইকে সারপ্রাইজ দেবে ভেবে, কিন্তু এসে শুনে আরশি পালিয়ে গেছে। তারপর মেয়েকে খোঁজা শুরু করলো আরশির বাবা। সুজন রয় বাসা থেকে বের হতেই আরশির হাত জোরে খামচে ধরে ওকে ওর রুমে নিয়ে আসলো মনি। মনির পিছু পিছু তুলিও আসলো। আরশির গলা টিপে ধরে বলল মনি, তোর সাহস কিভাবে হলো পালানোর? আবার আমার বিরুদ্ধে মুখ খুলুস? বেশি পাখা গজাইছে তাই না রে তোর? তোর পাখা কাটতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। তুলে এসে মনির হাত আরশির গলা থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। মা, দিদিভাইকে ছেড়ে দাও, দিদিভাই ব্যথা পাচ্ছে। তুই সর আমার সামনে থেকে, ওকে মারলে যদি আমার জ্বালা জোড়ায়। আরশি রক্তিম চোখ নিয়ে তাকিয়ে মনিকে জোরে একটা ধাক্কা মারলো, তার সামলাতে না পেরে পড়ে গেল মনি। চোখ বড় বড় করে তাকিয়ে আরশিকে দেখছে সে। তুমি যে কতটা নিচু তা তো এখনো আমি আমার বাবার সামনে তুলে ধরিনি, কিন্তু আমায় বাধ্য করো না সবকিছু বলতে। তুমি যে রকির কাছে 5 লাখ টাকার বিনিময়ে আমায় তুলে দিচ্ছিলে, আমি বলবো? ওর মতো জঘন্য ছেলের সাথে আমায় বিয়ে দিয়ে আমার জীবনটা আরো নষ্ট করতে চাইছিলে। তুমি তো আমার জীবনটা নরক করেছো, আর যা বাকি আছে সেটা রকিকে দিয়ে সম্পূর্ণ করতে। বেশি বাড়াবাড়ি করবে তো বাবার সাথে সাথে এবার পুলিশও জানবে সব। আর চুপ থাকবো না কিন্তু আমি। আরশি কথা শুনে মনি আকাশ থেকে পড়ছে। এই মেয়ে যদি মুখ খুলে তাহলে তো সব শেষ হয়ে যাবে। রাগান্বিত হয়ে উঠে দাঁড়িয়ে মনি বলল, তুই তোর বাবা আবার পুলিশকেও বলবি এত সাহস? আচ্ছা, 2 দিন ধরে ওই পুলিশটার বাসায় কি করছিল তুই? নাকি কিছু দিয়ে পুলিশটাকে বশে করে ফেলেছিস? তুই যে কত নোংরা তা তো আমি জানি। না হলে রকির মতো ছেলে তোকে পাওয়ার জন্য এত পাগলামি করতো? কি করে যে ছেলেদের মন জয় করস জানা আছে আমার বপাড়ার মেয়ে। তো এই পুলিশটার সাথে এই 2 দিন কি করলি? তোকে তো বিশ্বাস করা যায় না, যতই হোক অবৈধ সন্তান বলে কথা। মায়ের মতো হয়েছিস, ছেলেদের মাথা কিভাবে চিবাতে হয় ভালোভাবেই জানিস। মনি কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। তুলি ছল ছল চোখে আর সেদিকে তাকিয়ে আছে। দিদি ভাই, তুমি কষ্ট পেও না। কথাটা বলেই আরশিকে জড়িয়ে ধরলো। আরশি নিজেকে শক্ত করে তুলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাকে একটু একা থাকতে দে বনু। তুলি কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। তুলি চলে যেতেই আরশি ঘরের দরজা আটকে দিল। অবৈধ এই ডাকটা আমার পিছু কেন ছাড়ছে না মা? আমার দম আটকে আসে, মনে হয় মরে যাই, নিজেকে শেষ করে দিই। কিন্তু পরক্ষণেই মনে হয় মৃত্যু তো কোন কিছু সলিউশন না। বেঁচে থাকার এই যুদ্ধে মরে গেলেই তো সব শেষ। আর আমি মরলে তো কারোর কিছু যায় আসবে না। হয়তো বাবা আর তুলি কিছুদিন থাকবে, তারপর তো সব ঠিক হয়ে যাবে এক সময়। কিন্তু আমি না এই দুনিয়ায় শান্তি পেলাম না, পরপরে যেই শান্তি পাবো। আরশি কাঁদতে কাঁদতে ধপ করে ফ্লোরে বসে পড়ল। খাটের পাশের ড্রয়ার থেকে হাত ঢুকিয়ে একটা খাতা বের করলো। খাতার ভিতরে 2 জনের ছবি আছে, একজন তার জন্মদাত্রী মা আর অন্যটি তার ঠাম্মি। ঠাম্মি ছবিটাতে হাত বুলিয়ে বুকের সাথে ঝাপটে ধরলো আরশি। তার ঠাম্মি বেঁচে থাকতে তাকে কখনো কোন কষ্ট সহ্য করতে হয়নি। মায়ের মতো আগলে রেখেছিল তার ঠাম্মি তাকে। আরশির যখন 12 বছর বয়স তখন তিনি মারা যান, আর তারপর থেকে শুরু হয় মনির অসহ্যকর অত্যাচার আরশির উপর। এখন আর আরশিকে তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। ওর বাবা গেলে তারপর যা করার করা লাগবে। ঠিক আছে, এই কয়দিন আমি ওয়েট করব, কিন্তু তারপর আরশিকে কিন্তু আমার চাই। ঠিক আছে। দরজায় ধাক্কানোর আওয়াজ আসতেই রুমের দরজা খুলে দিল মনি। বাইরে সুজন রয়কে দেখে একটু ঘাবড়ে গেল। সুজন খাটে বসে বলল, তুমি যে বললে আরশি রাজি এই বিয়েতে, আর ছেলেটা অনেক ভালো,
তোমার উপর বিশ্বাস করে আমি আমার মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছিলাম। কেন করলে এরকম মনি? মনি আগের থেকেই কথা সাজিয়ে রেখেছিল, সে জানতো সুজন এসে তার কাছে জবাব চাইবে, তাই আগের থেকে ভেবে রাখা কথায় আওড়াতে থাকলো। আমি জানতাম না ছেলেটা এরকম। আমি যা করেছি আরশির ভালোর জন্যই করেছি, বিশ্বাস করো। আরশি দিন দিন খারাপ পথে চলে যাচ্ছিল। কিছুদিন আগেও আমি একটা ছেলের সাথে ওকে রাস্তায় দেখেছিলাম। মা হিসেবে ওকে আগলে রাখা তো আমারই দায়িত্ব, তাই না? খারাপ একটা ছেলের হাতে তুলে দিয়ে তুমি ওকে আগলাতে চাচ্ছিলে মনি? আমি জানতাম না, বিশ্বাস করো। ছেলেটা এসে বলল ও আরশিকে ভালোবাসে, তাই আমিও রাজি হয়ে গেলাম। যা হয়ে গেছে তা বলে লাভ নেই। কিন্তু এরপর থেকে আরশির অনুমতি ব্যতীত কোন ছেলের সাথে ওর বিয়ের কথা উঠবে না। আরশি নিজের রুমের জানালা দিয়ে আকাশ দেখছে। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে কমলা রঙে ছেয়ে থাকা আকাশ দেখতে আরশির বড্ড ভালো লাগে। হঠাৎই ফোন বেজে উঠল আরশির। ফোনের দিকে তাকালো সে। আননোন নাম্বার। ফোন ধরতেই অপর পাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। মিস আরশি। কণ্ঠ শুনে আর কথার ধরন শুনে আরশির আর কিছু বুঝতে বাকি রইল না। জি বলুন। আপনার সাথে আমার জরুরি কথা আছে। আপনাদের বাসার পাশে যে খেলার মাঠটা আছে না, ওখানে একটু আসতে পারবেন? এখন? জি, এখন দরকার আছে। ওকে। আরশি ওড়না পরে নিয়ে তুলিকে নিয়ে বের হলো বাসা থেকে। খেলার মাঠে আসতেই আরশি আকাশকে দেখতে পেল। কালো কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আকাশ, চোখে তার সানগ্লাস। আরশির পায়ের ঝুমঝুম আওয়াজ শুনতে পেতেই পিছন ঘুরে তাকালো আকাশ। জি বলেন, কি বলবেন? গাড়িতে উঠো। আরশি কিছুটা অবাক হলো। কেন? কোথায় যাব? চিন্তা করো না, আমি আঙ্কেলকে বলেছি যা বলার। এখন গাড়িতে উঠো। আরশি তুলিকে নিয়েই গাড়িতে উঠলো। একটা ক্যাফেতে এসে গাড়িটা থামলো। আকাশ আরশি তুলি ক্যাফের ভিতরে ঢুকলো। এখানে কেন আসলেন? বসো বলছি সব। সবাই চেয়ার টেনে বসলো। এই টেবিলে 3টা কপি দিবেন। না না, আমরা কিছু খাবো না। চুপচাপ বসে থাকো। এখন মেন কথায় আসি। আমায় সবটা সত্যি বল। ছেলেটা যদি তোমায় ডিস্টার্ব করে থাকে তাহলে আবারও চেষ্টা করবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে। আরশি কথাটা শুনে চোখ মুখ কুঁচকে দিল। মনে মনে বলল, এই বেড়া কি আমারই পাইছে তার পুলিশগিরি করার জন্য? কি জ্বালা! যত প্রশ্নগুলো থেকে পালাতে চাই তত আমার ঘাড়ে এসে পড়ে। এখন কি করব? মিস আরশি চুপ করে থেকো না। আর কোন কিছু লুকাবে না, মিথ্যে তো বলবেই না। আমি মিথ্যে বলা লাইক করি না। দেখুন, এই বিষয়টা নিয়ে আমি আর ঘাটাঘাটি করতে চাই না। দরকার নেই কোন অ্যাকশন নেওয়ার। এইসব কেয়ারলেস অ্যাক্টিভিটির কারণে তুমি কিন্তু বিপদে পড়তে পারো। পড়লে তখন দেখা যাবে। আচ্ছা, আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? যাকে দিয়েছিলে তার থেকেই পেয়েছি। দিশা দিয়েছে? হুম। কথা ঘোরানোর চেষ্টা করছো। ওকে, তুমি তো আর মুখ খুললে না, তাই আমার আর কিছু করারও নেই। আকাশ তুলির দিকে তাকালো। মুচকি হেসে বলল, তুমি কোন ক্লাসে পড়ো? তুলিও মুচকি হেসে বলল, ক্লাস 9। গুড গার্ল। তুমি ভালো, কি সুন্দর প্রশ্নের উত্তর দাও। অনেকে তো খালি ঘাড় তেরামি করে। কথাটা বলে আকাশ বাঁকা হেসে আর চোখে আরশিকে দেখল। আরশি তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তুলি মুচকি মুচকি হাসছে। কি বদমাইশ লোক, আমাকে টিটকারি মেরে কথাটা বলল, মনে মনে বলল আরশি। কফি খাওয়া শেষে বাসায় পৌঁছে দিল আকাশ আরশি আর তুলিকে। বাসায় ঢুকতেই মনির মুখোমুখি হলো আরশি। তাকে এড়িয়ে নিজের রুমে চলে গেল। রাতে আকাশ দেরি করে বাসায় আসলো। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে সবার সাথে খেতে বসলো আকাশ। পরে কি হলো বললি না তো? আকাশ সবটা বলল। আচ্ছা আকাশ, তোর মেয়েটা কেমন লাগলো রে? কেমন লাগবে মা? মানে আমার মেয়েটাকে অনেক ভালো লেগেছে। এমন একটা মেয়েকে আমি তোর বউ করতে চেয়েছিলাম। আকাশ কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে এসে পড়ল। বারান্দার দিকে গিয়ে দোলনায় বসলো। চোখ বন্ধ করতেই একটা মুখশ্রু ভেসে উঠল তার চোখের সামনে। চোখ খুলল আকাশ। এমনটা কেন হচ্ছে? কিসের এত ভালো লাগার সৃষ্টি হচ্ছে আমার মধ্যে?
মেয়েটাকে কেন আমার এত ধাঁধালো মনে হয়? কিছু তো আছে যা মেয়েটা লুকিয়ে যাচ্ছে। সকালে জলদি উঠলো আকাশ। ড্রাইভার ছুটি নিয়েছে, তাই আজ দিশাকে ভার্সিটিতে দিয়ে পুলিশ স্টেশন যাওয়া লাগবে। সকালে উঠে যে এত বাজে ঘটনার মুখোমুখি হতে হবে ভাবতে পারেনি আরশি। গরম ভাতের ফ্যান ঝরাচ্ছিল আরশি। তখনই কোথা থেকে মনি অনেক রাগান্বিত হয়ে এসে আরশির হাত চেপে ধরল গরম ভাতের ডেস্কের সাথে। হাত জোরপূর্বক ছুটিয়ে নিয়ে ব্যথায় কাঁদতে থাকলো আরশি। মনি আরশির গায়ে টিপে ধরে বলল, তুই ওই ছেলের সাথে কাল কই গেছিলি? তোর জন্য আমার ধমকি শোনা লাগছে রকির কাছ থেকে। তুই কি ভেবেছিস তুই ছাড় পেয়ে গেছিস? তোর বাপ গেলেই আমি তোকে রকির কাছে দিয়ে দিব। আজ বাদে কাল ওই রকির বাসায় যাওয়া লাগবে তোর, তো তুই অন্য জায়গায় মুখ কেন মেরে বেড়াচ্ছিস? দেখতে হবে তো কার পেট থেকে জন্মেছিস, এমন তো হবি। আরশি খুব জোরে চিল্লিয়ে উঠল। আজ সে সহ্য ক্ষমতা ধৈর্য সবকিছু হারিয়ে ফেলেছে। প্রতিনিয়ত আমার মাকে কেন টানো তুমি? বোন হয়তো তোমার লজ্জা করে না এরকম কথা বলতে? একটা মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে? সৎ মা হিসেবে না, শুধু মানুষ হিসেবেও তুমি জঘন্য। কথাটা বলার সাথে সাথেই মনি আরশি চুলের মুঠি টেনে ধরল। আরশির দু চোখে আর আগুন জ্বলছে। তীব্র ক্ষোভে আরশি ডাল করার জন্য তুলে দেওয়া গরম জলটা মাটিতে ফেলে দিয়ে যার অনেকটা জল গিয়ে মনির পায়ে পড়তে চিৎকার দিয়ে উঠল। জলটা ফুটন্ত গরম না থাকলেও মোটামুটি গরম ছিল। আরশির পায়ে স্যান্ডেল থাকায় ও ব্যথা পায়নি। দেখছো গরম চেকা খেলে কেমন লাগে? সাবধান করে দিচ্ছি, অনেক হয়েছে আর না, এখন কিন্তু আমার মুখ হাত দুটোই চলবে। কথাটা বলে আরশি চলে গেল। মনির পা লাল হয়ে গেছে ব্যথায়, সে ওয়াশরুমের দিকে দৌড় দিল। এমন ব্যথা সে আরশিকে প্রতিনিয়ত দেয়, কিন্তু আজ নিজে ব্যথাটা সহ্য করতে পারছে না। তুলি ভয়ে এক কোণা দাঁড়িয়েছিল। বুঝো আসতেই সে আরশির ঘরে দৌড় মারল। আজ আরশির বাবা গ্রামের বাড়িতে এক কাজে গেছে, তাই মনি এই কাজটা করতে পারল। আরশির হাতে ফোসকা পড়ে গেছে। জগের ভিতর হাত ঢুকিয়ে ব্যথার যন্ত্রণায় কান্না করছে সে। তাকে মানসিক শারীরিকভাবে এত অত্যাচার করা হয়েছে যে সে আর সহ্য করতে পারছে না। বলতে গেলে সহ্যের বাঁধ ভেঙেছে। দিদি ভাই, এই মলমটা লাগাও। ছল ছল চোখে আরশির দিকে তাকিয়ে আছে তুলি। বনু, আমি না আমন করতে চাইনি, তুই আমার উপর রাগ করিস না। দিদি ভাই, আমি কেন রাগ করব? আমি তো তোমায় বলি মায়ের এত অত্যাচার কেন সহ্য কর তুমি? দিদি ভাই, কালকের ভাইয়াটা অনেক ভালো, তোমার সাথে অনেক মানাবে, তুমি তাকে বিয়ে করে নাও। আরশি অবাক হয়ে তাকিয়ে আছে, কি বলছে এসব তুলি? কোথা থেকে ওর মাথায় এইসব আসলো? কি বলছিস এসব? দিদি ভাই, বাবা গেলে মা তোমাকে ওই বাজে লোকটার কাছে দিয়ে দিবে, তুমি তার আগে কিছু কর। এসব বলিস না, উপরে একজন আছে, কোন না কোন ব্যবস্থা হয়ে যাবে। আর ভাগ্যে যা আছে তা হবেই, আমি বদলাবো কিভাবে? আকাশ গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ আগে দিশাকে ভার্সিটি দিয়ে এখন পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে। হঠাৎ রাস্তার পাশে কোন চেনা মুখ দেখে থমকে গেল আকাশ, গাড়ির সাথে সাথে থামালো। বেখেয়ালি ভাবে হাঁটছিল আরশি, পিছনে থেকে কারোর গলার আওয়াজ শুনে চমকে গেল। মিস আরশি। আরশি চোখের জল মুছে চোখ মুখ স্বাভাবিক করার চেষ্টা করে পেছনে ঘুরল। আকাশ চারদিক দেখলো, এই রাস্তায় তেমন মানুষ নিয়ে এক ভ্রু উঁচু করে আরশির কাছে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? ভার্সিটিতে। ও, একা যাচ্ছ কেন? তোমার জন্য সেফ না। সমস্যা নেই, কিছু হবে না। গাড়িতে উঠো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। না, কোন দরকার নেই। গাড়িতে উঠো, ঘাততাতেরামি করো না একদম। আপনার কাজ নেই? নিজের কাজে যান, আমি পারবো যেতে। আমার কাজ তো জনগণের হেল্প করা, আর এখন আমি সেটাই করছি। আমার লাগবে না। বলে আরশি পিছন ফিরে হাঁটা ধরতেই একটা ছোট পাথর জুতার নিচে পড়তেই হোঁচট খেল। সামনে পড়ার থেকে বাঁচতে গিয়ে নিজের হাত দিয়ে আটকাতেই পড়ে জায়গায় আরো ব্যথা পেয়ে ব্যথায় চিল্লিয়ে উঠল আরশি। আকাশ হতভম্ব হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে কি হলো সে নিজেও বুঝলো না, তাড়াতাড়ি গিয়ে আরশিকে তুলতেই আরশির হাতের ফোসকা পড়া জায়গাটা দেখতে পেল সে। ব্যথায় কান্না করছে আরশি। আকাশ দৌড়ে গিয়ে গাড়ি থেকে একটা জলের বোতল নিয়ে এসে আরশির হাত ধুয়ে দিল। রাস্তায় হাতটা পড়ায় ফোসকা পড়ার জায়গাটা ছিলে গেছে একটু। আকাশ আরশির হাত ধরে গাড়িতে বসালো। আকাশ গাড়িতে বসে কাকে জানি কল করলো। তোরা কি আছিস? হুম।
ওকে ওয়েট কর, আমি আসছি। গাড়ি স্টার্ট দিল আকাশ। এটা কোথায় নিয়ে আসলেন? আকাশ কিছু না বলে আরশিকে গাড়ি থেকে নামালো। বাসার সামনে দুইজন দারোয়ান দাঁড়িয়ে আছে, আকাশকে দেখে তারা সালাম দিল। আকাশ আরশির হাত ধরে বাসার ভিতরে প্রবেশ করতেই কতগুলো ছেলে মেয়ে এসে আকাশকে ঘিরে ধরলো। আকাশ ওদের মাথায় হাত বুলিয়ে একটি ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরে একজন ছেলে এবং একজন মেয়ে ডাক্তার ছিল। ওর হাতটা পরিষ্কার করে দেয় যেন হাতে কোনো ইনফেকশন না হয়। তন্নি এসে আরশির হাতটা ধরে একটা চেয়ারে বসালো। হাতের এত খারাপ অবস্থা হলো কিভাবে? ফোসকা পড়ে তো জায়গাটা ছিলে গিয়ে জলের মতো কষ বের হচ্ছে। তন্নি স্যানিটাইজ দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে দিল। আরশি ব্যথায় চোখ মুখ কুচকে বন্ধ করে আছে। আকাশ আর ওই ছেলে ডাক্তারটা বাইরে গিয়ে কথা বলছে। তুমি আকাশের কি লাগো? আরশি প্রশ্নটা শুনে চোখ খুলে তন্নির দিকে তাকালো। কি বলবে সে বুঝে উঠতে পারছে না। মনে মনে ভাবলো আরশি, আমি তো কেউ হই না তার, না ফ্রেন্ড না আত্মীয় না কিছু, কি বলবো এখন? কিছুক্ষণ চুপ থেকে আরশি জবাব দিল, কেউ না। তন্নি কথাটা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল আরশির দিকে। আকাশের এই জায়গাটার কথা ওর কাছের মানুষগুলো ছাড়া আর কেউ জানে না। তন্নি আরশির হাতে ব্যান্ডেজের মতো করে দিয়ে একটা পেইনকিলার দিল। এটা খাও, এটা খেলে ব্যথা সেরে যাবে। আরশি ওষুধটা খেয়ে নিয়ে বের হতে গেলে আকাশ তার সামনে এসে দাঁড়ালো। বসো গিয়ে। আমি ভার্সিটিতে যাব। খেয়ে যাবে? না, আমি খেয়েছি। সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আরশি আর কিছু না বলে চুপচাপ বসে পড়ল। শরীরটা তার খুবই খারাপ লাগছে, মাথাটা ঘোরাচ্ছে। তোমার তো হাতে ব্যান্ডেজ করা, খাবে কিভাবে? ও তাই তো। বাদ দেন, আমার বাসায় দিয়ে আসুন। আকাশ আরশির সামনাসামনি একটা চেয়ার টেনে নিয়ে বসল। এক লোকমা ভাত আরশি মুখের সামনে ধরল। আরশি তো অবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি হলো, মুখ হলো? আরশি ভাত মুখে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আস্তে আস্তে খাচ্ছে। ঠাম্মি বেঁচে থাকতে বেশিরভাগই খাইয়ে দিত। ঠাম্মি মারা যাওয়ার পর কেউ তাকে এভাবে করে খাইয়ে দেয়নি। এরপর মানুষটাকে কেন যেন আরশির অনেক বেশি আপন মনে হচ্ছে। তার দিকে তো তার বাবারও এত নজর থাকে না। তুলি আমায় বুঝতো শুধু, কিন্তু কিছুদিনের পরিচয়ে এই মানুষটাকে তার এত আপন কেন লাগছে? তন্নি এক কোণায় দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছে। তার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। খাওয়া শেষ করে আরশি উঠতে চেষ্টা করলো, কিন্তু তার শরীর এখনো দুর্বল, তার মাথাটা এখনো ঘুরছে। আকাশ আরশিকে নিয়ে বের হলো। অনেক বাচ্চা এখানে, কতজন খেলছে, কেউ আবার ঘুরছে, লাফালাফি করছে। আকাশের কাছে কিছু ছেলে মেয়ে এসে জিজ্ঞাসা করলো, এই মিষ্টি দিদিটাকে? আকাশ বাঁকা হেসে আরশির দিকে একবার তাকিয়ে ওদেরকে বলল, এটা একটা ঘাড়তেরা দিদি, যে তোমাদের ভালো দাদাটার কোন কথা শুনে না। আরশি চোখ বড় বড় করে আকাশের দিকে তাকালো। তাকালো। আপনি তো খুব অসভ্য, ছোট বাচ্চাদের সামনে এসব কি বলছেন? কেন, ভুল কি বললাম? তুমি ঘাড় তাড়া না? আরশির আগে গম গম করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। আরশি বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করলো। আকাশ আরশির পিছন পিছন আসলো। আরে শোনো, ওই ওই। আরশি আকাশের দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল। আকাশের রাগ উঠে গেল, জোরে হেঁটে আরশির হাত ধরে আরশিকে আছে। আরশি চোখ বড় বড় করে হাতের দিকে তাকালো। আকাশ সাথে সাথে নিজের হাতটা সরিয়ে নিল।
আমার কথা কেন শুনো না আজব? আমি বাসায় যাব। আমি দিয়ে আসি। গাড়িতে উঠো। না, আমি একা যেতে পারবো। জানি তুমি একা সব করতে পারবে। কথাটা বলে আরুষির একটু কাছে এসে দাঁড়ালো। আকাশ তীক্ষ্ণ চোখ আরুষির চোখের উপর রেখে বলল, কিন্তু জানো, মাঝে মাঝে মানুষের সাহায্য নেওয়া ভালো। মুখটা আরুষির আরো কাছে নিয়ে গিয়ে বলল, আর মানুষকে মনের কথা শেয়ার করাও ভালো, তাহলে মনের কষ্ট হালকা হয়। আরশি কেন জানি কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল। এই লোকটার চোখে কি আছে? এমন অদ্ভুত লাগে কেন তাকে? আরশি শুকনা একটা ঢোক গিলল। গাড়িতে উঠো গিয়ে। আরশি আর কিছু না বলে চুপচাপ গাড়িতে বসে পড়ল। গাড়ি স্টার্ট দিল আকাশ। এর মধ্যে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। ঝুম বৃষ্টি শুরু হলো। সেদিনের ওই পুকুরের সামনে গাড়ি থামালো আকাশ। গাড়ি থেকে বের হয়ে আরশির দিকে গিয়ে গাড়ির দরজা খুলল। বের হবে? আরশি অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, এত বৃষ্টির মধ্যে আপনি বের হলেন কেন? বৃষ্টিতে ভিজলে মনে সব খারাপ লাগা বৃষ্টির সাথে ধুয়ে যায়। মন ভালো হয়ে যাবে, এসে তো দেখো। আরশি গাড়ি থেকে নামলো। বৃষ্টি তো তারও প্রচন্ড পছন্দের। মিস আরশি। কি? আমার মতো দুহাত ছড়িয়ে আকাশের দিকে বাড়িয়ে ধরো। কি? কি? আমি আপনার দিকে কেন হাত বাড়াতে যাব? পাগল নাকি? আমি আমার দিকে না, উপরের আকাশের দিকে হাত বাড়াতে বলেছি। ওহ আচ্ছা। আরশি আকাশ যেভাবে বলল সেভাবেই দাঁড়ালো। এখন জোরে নিঃশ্বাস নাও। আরশি জোরে নিঃশ্বাস নিল। চোখ বন্ধ করে ভুলে যাও সব। ভাবো তোমার দুনিয়াতে এখন শুধু তুমি আছো। আরশি সেটাই করলো। কিছুক্ষণ এভাবে থাকা অবস্থায় আরশির মুখে মুচকি একটা হাসি ফুটে উঠল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেল। সামনে একটা চায়ের দোকান আছে, যাবে সেখানে? এই ঠান্ডা ওয়েদারে চা খেতে কিন্তু মজা লাগবে। হুম, খাওয়া যায়। দুইজন হাঁটতে হাঁটতে চায়ের দোকানের সামনে আসলো। এক দুজন ছাড়া চায়ের দোকানে তেমন একটা মানুষ নেই। কি চা খাবে? দুধ চা। মামা, দুইটা দুধ চা দিবেন। আকাশ এবং আরশি একটা বেঞ্চে বসলো। থ্যাঙ্কস। কেন? আজকের দিনটা আমার সুন্দর করে দেওয়ার জন্য। আকাশ মুচকি হাসলো, তারপর বলল, তুমি চাইলে আমি তোমার সারাটা জীবন সুন্দর করে দিতে পারবো। আরশি চমকে আকাশের দিকে তাকালো। মানে? তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ? আমি চাই সেটা শুনতে আর তোমার সাহায্য করতে। তোমার মুখের এই হাসিটাই অনেক বেশি মানায়, জানো সেটা? আরশি এক দৃষ্টিতে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর অন্যদিকে ঘুরে বাইরের দিকে তাকালো। অনেক ইচ্ছে করছে এই মানুষটিকে সব বলতে, যদি উনি এই নরক থেকে আমাকে বের করতে পারেন, কিন্তু আমি তো বলতে পারবো না। আরশির ভাবনার মাঝেই চা এসে পড়লো। চা শেষ করে দুজনেই আবার গাড়িতে এসে বসলো। বিকাল 4টা বেজে গেছে। আকাশ আরশিকে ওর বাসায় ছেড়ে দিয়ে পুলিশ স্টেশনের দিকে চলে গেল। আরশি বাসাতে ঢুকতেই মনিরয় পেছনে থেকে বলে উঠল, কই গেছিলি? আরশি তার কথায় পাত্তা না দিয়ে নিজের রুমে চলে গেল। মনির রাগে মাথা ফেটে যাচ্ছে। আকাশ পুলিশ স্টেশনে গিয়ে নিজের চেম্বারে গিয়ে বসলো। মে আই কাম ইন স্যার? ইয়ে শেষু তন্ময়, আরশির কোন খোঁজ জোগাড় করতে পেরেছ? জি স্যার। মেয়েটা মানে আরশির বাবার 2 বিয়ে। আরশির মা তাকে জন্ম দেওয়ার 1 বছরের মাথায় মারা যায়, আর বাবা প্রবাসী। আরেকটা কথা জানতে পেরেছি। কি? মেয়েটা অবৈধ স্যার, যার কারণে তাদের 2 ফ্যামিলিরই গ্রামের বাড়ি ছাড়তে হয়। ওকে, তুমি আসতে পারো। আকাশ বাইরের দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো। আরশির জীবনটা যে 4-5টা মেয়েদের মতো এতটা সহজ নয়, তা আমি অনেক আগেই বুঝেছি। আকাশ পুলিশ স্টেশনে বেশিক্ষণ থাকলো না। এভাবে ভিজা অবস্থায় বেশিক্ষণ থাকলে ওর মাইগ্রেনের প্রবলেম আছে, মাথা ব্যথা শুরু হয়ে যাবে। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে মায়ের ঘরে গেল আকাশ। আকাশের মা রকিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। কোলে কেউ মাথা রাখতেই মুচকি হাসি দিয়ে চোখ বন্ধ রাখা অবস্থাতেই মায়া বলল, কি হলো বাবা, কোন কারণে মন খারাপ? আকাশের মাথা আলতোভাবে হাতাতে থাকলো মায়া। মা।
আমি আরশিকে বিয়ে করতে চাই। চোখ খুলে তাকালো মায়া ছেলের দিকে। তার ছেলের যখনই মন খারাপ হয় মায়ের কোলে এসে মাথা রাখে সে। আজও যে ছেলের মন খারাপ সেটা তার মুখ দেখিয়ে বুঝতে পারছে সে। সেদিন যে মেয়েটা আসলো, হঠাৎ বিয়ের কথা, সেদিন যখন তোকে বললাম তখন তো কিছু বললি না। আজ বলছি তুমি বিয়ে ঠিক কর মা, আমি ওই মেয়েকে বিয়ে করব। ঠিক আছে, আমি কালকেই তাহলে ওদের বাসায় যাব। আকাশ মুচকি এসে মাকে জড়িয়ে ধরল। বিছানায় শুয়ে আছে আরশি। চোখ বুঝলেই সারাদিনের ঘটনা চোখের সামনে ভেসে উঠছে, তার সাথে আকাশের চেহারাও অস্বস্তিতে উঠে বসলো আরশি। হঠাৎ আরশির ফোন বেজে উঠল। আরশি কল ধরে বলল, জি বলুন। নাম্বারটা তাহলে সেভ করেছো? না করিনি, আপনি কল দিতেই মনে হলো আমার বুকে কে যেন জোরে জোরে বাড়ি মারলো, তাতেই বুঝলাম এটা আপনি। মজা করছো? আপনার সাথে মজা করার ইচ্ছা নেই, বাট আপনার সিলি প্রশ্নের উত্তর দিলাম। আকাশ বাঁকা হেসে বলল, বাহ, ভালোই কথা জানো তো। কেন, আপনি কি এতদিন বোবা জানতেন? না, খুব চুপচাপ ও ভদ্র জানতাম। এখন কি তাহলে অভদ্র জানলেন? ক্ষমা করো বাবা, তোমার সাথে কথায় আমি পারবো না। আচ্ছা, করলাম ক্ষমা। কথাটা বলেই আরশি হাসা শুরু করে দিল, আকাশও হেসে দিল। হাসি থামিয়ে আকাশ আরশিকে বলল, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলেন। তোমার কি কোন পছন্দ আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি যদি সমস্যা না থাকে বলতে পারো। আর সে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কাউকে পছন্দ করার সময় হয়ে ওঠেনি। কথাটা শুনে আকাশের চোখ মুখ শক্ত হয়ে গেল, কিছুক্ষণ চুপ থেকে বলল, কাল তোমাদের বাসায় আসবো। কথাটা শুনে আরশির বুক যেন কেঁপে উঠল। ভাবনায় পড়ে গেল, বাবা তো আজ এসে পড়বে, কিন্তু মনিমা তো উনাকে পছন্দ করে না। কাল আসলে যদি ঝামেলা করে, বাবার সামনে কি ঝামেলা করবে? কি হলো, কথা বলছো না কেন? কোন সমস্যা? না, কিন্তু হঠাৎ কোন দরকার? দরকার তো আছে। আচ্ছা তাহলে কাল দেখা হচ্ছে মিস আরশি। সকাল সকাল দরজার খটপট আওয়াজে ঘুম ভাঙলো আরশির। দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে বলল, বাবা, এত সকালে তুমি? তোমার শরীর ভালো তো? মা। মেয়ের ঘরে ঢুকে বিছানায় বসলো সুজন রয়। সাথে মেয়েকেও বসালো। হাতের বাক্সটা মেয়ের দিকে এগিয়ে ধরল। আর সে একবার বাক্সের দিকে তাকিয়ে আবার বাবার দিকে তাকায় বাক্সটি নিল। কি এটা বাবা? তোর ঠাম্মি তোকে দিতে বলেছিল এটা। খুলে দেখ কি আছে। আরশি বাক্সটি খুলে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো। পরে বাবার দিকে তাকিয়ে বলল, এত গহনা? কি সুন্দর। কার জন্য এগুলো বাবা? তোর বিয়ের জন্য তোর ঠাম্মি খুব শখ করে এগুলো বানিয়েছিল। আমাকে দিয়েছিলি এগুলো। তোর বিয়ের দিন আমি আমার সাথে এগুলো নিয়ে এসেছিলাম তোকে দেওয়ার জন্য, কিন্তু বিয়েটা তো হলো না। তাহলে আজ আমায় কেন দিচ্ছ? কারণ আজ তোমার ছেলেপক্ষ দেখতে আসবে। গহনার বাক্স থেকে একটা সুন্দর গহনার সেট বের করে আরশির গলার কাছে ধরে বলল, আজ তুমি এটা পরবে। বাবা, তুমি আমায় একবারও বললে না। ছেলেটাকে দেখো, যদি ভালো না লাগে তো বিয়ে হবে না। কিন্তু আমি চাই এবার তোমার বিয়েটা দিয়ে যেতে। আরশি আর কিছু বলল না, কারণ সে জানে তার বাবা চলে গেলে মনি তাকে রকির হাতে তুলে দেবে। এর থেকে তো ভালো বাবার পছন্দের ছেলেকে বিয়ে করা। বাসায় থেকে এই অত্যাচার সে আর নিতে পারছে না। আর ছেলে দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। কয়টায় আসবে দেখতে? এই তো সকালেই আসবে। চা নাস্তা বানিয়ে রেডি হও। আচ্ছা। আরশি চা নাস্তা বানিয়ে রুমে এসে সুন্দর করে শাড়ি পরে নিল। আয়নায় একবার নিজেকে দেখে নিল, তারপর আলাদাভাবে রেখে দেওয়া গহনাটা পরল। ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে আইলাইনার, এটাই যথেষ্ট। এই নর্মাল সাজেই তাকে অসম্ভব সুন্দর লাগছে। দিদি ভাই। ঘরে ঢুকেই আরশিকে দেখে হা করে আরশির দিকে তাকিয়ে আছে তুলি। আরশি মুচকি হেসে বলল, কি রে দিদি ভাই, কি সুন্দর লাগছে তোমায়, একবারে ঝাকাস। এইসব ঝাক্কাস ওয়ার্ড কোন জায়গা থেকে শিখে আসিস?
আর কখনো এসব ওয়ার্ড ইউজ করবি না, খারাপ শোনায়। তুলি মুখটা মলিন করে ঠিক আছে বলে আরশিকে জড়িয়ে ধরলো। দিদিভাই, বাবা বলল তোমায় পাত্রপক্ষ দেখতে আসবে। দেখো দিদিভাই, তোমার জন্য একটা রাজপুত্র আসবে, কিন্তু তুমি তো চলে যাবে তখন আমায় ছেড়ে। কথাটা বলেতেই চোখটা ছল ছল করে উঠল তুলির। আরশি তুলির কপালে চুমু খেয়ে বলল, আরে কেবল তো দেখতে আসছে, পছন্দ হোক পরে তো বিয়ে। আর বিয়ে হলেই কি আমার বনুকে দেখতে আমি সব সময় আসবো? এদিকে মনির টেনশনে মাথা ফেটে যাচ্ছে, কি করবে। 5 লাখ টাকা তাহলে হাতছাড়া হয়ে যাবে। কি আর করার। ভেবেছিল ওকে রকির সাথে বিয়ে দিলে এই মেয়ের তেজ কমানো যাবে, তার উপর আবার টাকা পাবে। তার সব পরিকল্পনায় পানি ঢেলে দিল তার স্বামী। মনি বাইরে এসে ওনারা এসে পড়েছে। সুজন রায়ের আওয়াজে ঘোর কাটল মনির। ঘর থেকে বের হতেই অবাক হয়ে গেল সে। এই তো সেই, এত সেই পুলিশ ছেলেটা। আরশি নিচের দিকে তাকিয়ে চা নাস্তা টেটি করে নিয়ে ঘরে প্রবেশ করলো। তার সাথে সাথে তুলিও আসলো। আরশি ট্রে টেবিলের উপর রেখে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। বসো মা। আরশি সোফায় বসে নজর নিচের থেকে তুলে সবার দিকে তাকালো। সামনাসামনি আকাশের পুরো ফ্যামিলিকে দেখে অবাক হয়ে গেল আরশি। আকাশ নেভি ব্লু কালারের একটা শার্ট পরে আছে, ফর্সা মুখশ্রীতে ছোট ছোট দাড়ি মোচ্চায় বেশি মানাচ্ছে। আকাশের চোখ জোড়া আরশিতেই আটকে আছে। আজ আরশিকে অসম্ভব রূপসী লাগছে তার কাছে, হয়তো এটা তার হবু বউ বলে। আকাশের এমন চাহনি আরশিকে বড্ড লজ্জা দিচ্ছে। আরশি আকাশের থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকালো। আরশি ভাবতেও পারিনি যে আকাশের ফ্যামিলি তাকে দেখতে আসতে পারে। মেয়ে তো আমাদের আগের থেকেই দেখা, ওকে আমাদের সবার অনেক পছন্দ। তাহলে আপনাদের সম্মতি থাকলে বিয়ের ডেটটা নিয়ে কথা বলি। মা ওয়েট প্লিজ। আঙ্কেল, আমি কি আরশির সাথে আলাদাভাবে কথা বলতে পারি? অবশ্যই, তোমাদেরই তো একে অপরের সাথে আলাদাভাবে কথা বলা দরকার। বারান্দার গ্রিলের সামনে দাঁড়িয়ে নখ খুঁজছে আরশি। কেমন যেন লাগছে তার। লজ্জা না আবার লজ্জাও, ভালো লাগা খারাপ লাগা সবটা মিলে ওকে ঘিরে ধরেছে। আকাশ আরশিকে ভালো করে দেখে নিলে একবার। গোলাপি কালারের একটা শাড়ি পরেছে, গলায় সোনার একটা নর্মাল হার, কিন্তু ডিজাইনটা অসাধারণ। কানের দুল আর পায়ে বরাবরের মতো নুপুর, আর কিছু না, নর্মাল সাজিয়ে আরশিকে অসাধারণ লাগছে। আকাশের গলার আওয়াজে শুনে আরশি আকাশের দিকে আর চোখে তাকালো। আমার মায়ের তোমাকে অনেক পছন্দ হয়েছে, তাই আজ এখানে আসা। আরশি আকাশের দিকে তাকিয়ে বলল, তো আপনার পছন্দ হয়নি? আরশি কথাটা বলে জিভে কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেলল। আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে, এমন কিছু আরশি বলবে ভাবেনি সে। আরশি মনে মনে নিজেকে বলতে লাগলো, ভূত মুখ দিয়ে এটা কি বের হলো? ইদানিং আমার মুখ দিয়ে খালি উল্টোপাল্টা কথাই বের হয়, ইস কি লজ্জার ব্যাপার। আকাশ মুচকি হেসে চুলে হাত দিয়ে ঠিক করে বলল, বউ করার মতো পছন্দ হয়নি। আরশি ভ্রু কুঁচকে আকাশের দিকে তাকিয়ে বলল, আমারও আপনাকে পছন্দ হয়নি। তাহলে তো ভালোই হয়েছে, আমাদের কারোর কাউকে পছন্দ না। তুমি শুধু আমার নামে বউ হবে। আরশি অবাক চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, এটা কি বর বউ খেলা হচ্ছে নাকি? ধরে নাও তেমনই। আপনার অন্য কাউকে পছন্দ নাকি? অন্য কাউকে পছন্দ হলে কি তোমাকে দেখতে আসতাম মিস আরশি, কিন্তু এসব বিয়ে টিয়ের প্রতি ইন্টারেস্ট নেই। আরশি চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই বেটা পাগল নাকি? বলে কি এসব? কারোর খুব খুব কাশির আওয়াজে দরজার দিকে তাকালো আকাশ আর আরশি। দিদিভাই, জামাইবাবুর সাথে কি কথা শেষ হতেই চাচ্ছে না? আর কত? বাকি কথা না হয় বিয়ের পর বলো। আরশি চোখ বড় করে তুলির দিকে তাকালো। তুলি আরশির নজর দেখে ভীতু হয়ে গেল। মিনমিন করে বলল, না মানে অনেকক্ষণ হলো তো, তাই দেখতে আসলাম। ঠিক আছে, যাও আরশি। আরুষির কথা শুনে তুলি সাথে সাথে ঘর থেকে চলে গেল। আর কোন কথা আছে আপনার? শব্দ শুনলে বিয়েতে রাজি তো? আপনি রাজি? আমি রাজি বলেই তো এসেছি। আমিও রাজি।
তাহলে এখন বাইরে যাই। আরশি বাইরের দিকে যাওয়া ধরতেই হাতে হ্যাচকা টানে আকাশের মুখের সামনে চলে আসে। আরশি অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের চোখের দিকে। আকাশ আরশির মুখের একেবারে কাছে মুখ নিয়ে গেল। আরশির বারবার চোখের পলক পড়ছে। আকাশ হালকা হেসে বলল, তোমাকে মারাত্মক সুন্দর লাগছে। আরশি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আকাশ আরশিকে ছেড়ে চুল ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশের ফ্যামিলি ও আরশির বাবার সম্মতিতে বিয়ে পাকা হয়ে গেল। আরশিকে রিং পরিয়ে আশীর্বাদ করে আকাশের ফ্যামিলি সবাই চলে গেল। আরশি শাড়ি গহনা গুছিয়ে রাখছিল, হঠাৎ আরশির হাত পিঠের সাথে চেপে ধরে মনি। হঠাৎ এমন করাই কিছু বুঝে উঠতে পারে না আরশি। তুই কত বড় ডাইনি, মাকে তো খেয়েছিস, আবার 2 দিনের মধ্যে এই ছেলের গলায় ঝুলে পড়লি। আমার হাত ছাড়ো। মনি আরো জোরে চেপে ধরে। আরশির এখন খুব ব্যথা লাগে। পেছনে থেকে জোরে মনির পায়ে পাড়া দেয়। যেহেতু পায়ে মিডিয়াম সাইজের হিল ছিল তাই মনি ব্যথা পেয়ে হাত আলগা করে, আর সেই সুযোগে আরশিও হাত ছাড়িয়ে নিয়ে হাতে সাইড করতে করতে বলে, সমস্যা কি তোমার? ওই ছেলেকে বিয়ে করবি না বলে দে তোর বাবাকে। কেন মানা করবো আমি? কারণ তুই ওই ছেলের যোগ্য না। সেটা আমি বুঝে নেব আর সেই লোকটা বুঝে নেবে। তোমাকে তো বুঝতে বলেনি কেউ। মনির আগের ছোটে আরশির গলা চেপে ধরল। বড় নখ গেঁথে দিল আরশির গলায়, যার ফলে রক্ত বের হয়ে আসে। আরশি 2 হাত দিয়ে নিজের গলা ছাড়িয়ে নেয়। মনির হাত জোরে ধরে থেকে বলে, লিমিট ক্রস অনেক আগেই করেছ। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। কথাটা বলে আরশি মনির হাত ধরে টেনে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয়। তারপর আয়নার সামনে গিয়ে নিজের গলার দাগগুলো হাতিয়ে দেখে আর নীরবে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বিকাল হয়েছে, নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে আরশি। হঠাৎ হাতে থাকা ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল পুলিশ মশাই নামটা। কল ধরে বলল, বলেন। আমি তোমার বাসার সামনে আসছি 10 মিনিটের মধ্যে, রেডি হও। কেন? মা শপিং এ যেতে বলেছে তোমায় নিয়ে। ওকে। কলটা কেটে রেডি হয়ে বাবাকে বলে বাসা থেকে বের হলো আরশি। আকাশের সাথে করে বিয়ের সমস্ত কেনাকাটি করলো। শপিং শেষ করে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো আরশি আর আকাশ। কি অর্ডার দিব তোমার জন্য? আপনার ইচ্ছে মতো অর্ডার দেন। কেন? তুমি বলো কি খাবে? আরশি ভেবে বলল, ওকে বিরিয়ানি অর্ডার দেন। আকাশ হেসে 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিল। আপনার কি বিরিয়ানি পছন্দ? হ্যাঁ অনেক। আমারও। খাওয়া শেষ করে আরশি ও আকাশ রেস্টুরেন্টে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। হঠাৎ একটা সিঁড়ি গ্যাপ দিয়ে পা ফেলায় আরশির পা পিছলে যে পড়ে যেতে নেয়, তখনই আকাশ আরশি হাত ধরে টান দিয়ে কোমর জড়িয়ে ধরে। আরশির বুক ধক ধক করছে। আকাশের চোখ ছোট হয়ে ভ্রু কুঁচকে আসে। আরশির হাত ছেড়ে কোমর ধরা অবস্থায় আর এক হাত দিয়ে আরশির গলায় স্পর্শ করে। অবাক হয়ে বলে, তোমার গলায় নখের দাগ বসল কিভাবে? আরশি বুঝতেও পারেনি ওর গলার কাছ থেকে চুলগুলো সরে গেছে। আকাশের প্রশ্ন শুনে আরশি ভেবাচেকা খেয়ে যায়। আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে ঠিকভাবে দাঁড়ালো আরশি। কি বলবে ভেবে পাচ্ছে না। আমারই নখের দাগ লেগেছে। তুমি কি নিজের গলা নিজে টিপেছ? কে বলেছে আমি গলা টিপেছি? ঘুমের ঘোরে আমারই নখ লেগে গেছে। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, মিথ্যে কেন বলছো? আমি অকারণে মিথ্যা বলা পছন্দ করি না। আরশি শুকনা একটা ঢোক গিলে বলল, আমি মিথ্যা বলতে যাব কেন? সেটা তো তুমি জানো, কিন্তু তুমি মিথ্যেই বলছো। তুমি ভুলে যাচ্ছ মিস আরশি, আমি একজন পুলিশ। আমি এতটুকু বুঝতে পারি কোনটা কিসের দাগ। আপনি একটু বেশিই বুঝেন। কথাটা বলে আরশি রেস্টুরেন্ট থেকে বের হলো। পিছে পিছে আকাশও হাঁটতে হাঁটতে বের হয়ে এসে আরশির হাত টেনে ধরল। হঠাৎ এক মেয়ের চিল্লানোর আওয়াজ শুনতে পেল দুজনেই। সামনে তাকাতেই আকাশ দেখল বাইকে করে এক লোক একটা মেয়ের ব্যাগ টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আকাশ দৌড়ে পেছনের পকেট থেকে রিভলভার বের করে বাইকের টায়ারে গুলি করলো। সাথে সাথে লোকটা বাইক সহ মুখ থুবড়ে পড়ে গেল। লোকটা ভালো আঘাত পেয়েছে। আকাশ লোকটার কলার ধরে ব্যাগটা নিয়ে মেয়েটার হাতে দিয়ে বলল, আপনাকে এসে পড়ে পুলিশ স্টেশনে একটা রিপোর্ট লিখাতে হবে।
আমি একে নিয়ে যাচ্ছি। আকাশ লোকটাকে টেনে গাড়িতে তুলল। লোকটা আঘাত পাওয়ায় নড়াচড়া করতে পারছে না তেমন। আকাশ রিক্সা ডেকে নিজের গাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে রিক্সায় তুলে দিয়ে আরশিকে বলল, সরি, তুমি একা চলে যাও প্লিজ। বলে আকাশ গাড়িতে উঠে চলে গেল। ওই মেয়েটা হাঁ করে তাকিয়ে সব দেখে আরশির কাছে ছুটে আসলো। আরশি, তুই এখানে? রিমঝিম, তুই? আরশি এতক্ষণে মেয়েটার মুখ খেয়াল করে দেখলো যে সেটা রিমঝিম। কয়েকদিন ধরে তোর সাথে দেখাই হয় না। প্রবলেমের জন্য ভার্সিটিতে আসতে পারছিলাম না। আচ্ছা, আমার সাথে আমার বাসায় চল। রিক্সায় ওঠো। ওকে। আরশি রিমঝিমের সাথে বাসায় ঢুকে নিজের রুমে গেল। বসো, কি খাবি বল? আরে না, কিছু খাবো না আমি। তোর হাতে এত কিসের ব্যাগ? শপিং করলাম। ওই যে তোর সাথে যেই ছেলেটা কথা বললো তার সাথে শপিং করেছিস? হুম। ছেলেটা তো অনেক হ্যান্ডসাম রে। কি হয় তোর? আরশি কি যেন একটা ভেবে বলল। আত্মীয়। ওই না, একটা কথা বলি। হ্যাঁ বল। ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। নাম্বারটা দিতে পারবি? ওকে, তুল। রিমঝিম আকাশের নাম্বারটা ফোনে তুলল। একটা কল দেই বলে কল লাগালো রিমঝিম। আরশির মনের ভিতরটা কেমন জানি করছে। তাও ও নাম্বারটা দিলে আকাশের ভাবটা দেখতে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কিছুক্ষণ আগে যাকে আপনি হেল্প করলেন চিনতে পেরেছেন? ও হ্যাঁ, বলেন। আমার নাম রিমঝিম। আপনার নাম কি? আকাশ। আপনি যেমন সুন্দর সাথে আপনার নামটাও অনেক সুন্দর। থ্যাঙ্কস। আপনার কি জরুরি কোন কথা আছে? জি, আমি আপনার সাথে মিট করতে চাই। কফি ডেটে যাই? না, আমার সময় নেই। আচ্ছা, আমি ব্যস্ত রাখছি। আকাশ ফোনটা কেটে দিতেই রিমঝিম মুখটা ছোট করে ফোনের দিকে তাকালো। আরশি মনে মনে খুশি হলো, কিন্তু রিমঝিমকে দেখে মাও লাগলো ওর। আরশি বলেন, তোর এই আত্মীয়র সাথে আমার প্রেম করিয়ে দে না প্লিজ। তাকে দেখা, তার স্টাইল দেখে আমি পাগল হয়ে গেছি। আরশি কি বলবে ভেবে পাচ্ছে না। শুকনো একটা ঢোক গিলে কথা ঘোরানোর উদ্দেশ্যে বলল, আচ্ছা, পরে দেখবো নিয়ে সব। এখন কি খাবি সেটা বল। কিছু খাবো না রে। এটা বললে হবে না, তুই ওয়েট কর, আমি তোর জন্য চা নাস্তা নিয়ে আসি। চা নিয়ে এসে অনেকক্ষণ আরশি রিমঝিমের সাথে আড্ডা দিল। মানে কি, আমার আরশিকে চাই মানে চাই? বললেই কি হয়ে যায় নাকি সবকিছু? সবটাই তো বললাম, এখন আর কোনোভাবেই সম্ভব না। আমি তোমার 5 লক্ষ টাকা দিয়ে দিবনি। ইডিয়েট, তোর কি মনে হয় আমি ছোট লোক? আমার 5 লক্ষ টাকা ফিরিয়ে না দিলে আমি মরে যাব? একদম মুখ সামলে কথা বল, তুই তুকারি কাকে করছো? আমি তোমার যথেষ্ট বড়। বড় মাই ফুট। আমার মাথা বিগড়ে দিস না, আমার টাকা চায় না, কিন্তু আমি যে কোন মূল্যে টাকা উসুল করতে জানি। কি করবে কি তুমি? যদি আরশিকে না পাই, তোমার তো একটা মেয়ে আছে, নামটাও হেতুলি। খবরদার রকি, আমি কিন্তু খুন করে ফেলবো তোকে। আমার মেয়ের দিকে তাকাবিও না। আরে তাকাতে চাইছি না, তুই বাধ্য করছিস। তাই ভালো চাস তো, যেটা বলছিস সেটা শোন আর আমার কথা মতো কর। ছাদে দাঁড়িয়ে আছে আরশি। কেন যেন তার কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ হাতে ফোন বেজে উঠলো। হ্যালো। ঠিকভাবে পৌঁছেছিলে বাসায়? হ্যাঁ। জিনিসগুলো সব ঠিক আছে তো? পছন্দ হয়েছে সবার? তুলিকে যেই গিফট দিয়েছিলাম পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাতে কল দিব, এখন রাখি। ওকে। কলটা কেটে কমলা রঙের রঙিন হয়ে থাকা আকাশের দিকে তাকিয়ে আছে আরশি। হঠাৎ করে আরশির মুখে কেউ একটা রুমাল চেপে ধরলো। আরশি কিছু বুঝে ওঠার আগেই নিজের জ্ঞান হারালো। আরশিকে যখন রকি নিয়ে যাচ্ছিল, শব্দ হওয়ায় তুলি ঘর থেকে উকি দিয়ে দেখে রকি আরশিকে নিয়ে যাচ্ছে দেখে তুলি দৌড় দিয়ে রকিকে আটকানোর চেষ্টা করে, তখন মনি তুলিকে আটকায়। মা ছাড়ো, রকি দিদিভাইকে নিয়ে যাচ্ছে। এসবে ঢুকিস না তুই। কি বলছো কি তুমি এসব? তুমি পাগল হয়ে গেছো? বাবা আসলে তোমায় ছাড়বে না। মা ছাড়ো আমায় প্লিজ। রকি আরশিকে নিয়ে চলে যাওয়ার পর মনি তুলিকে ছেড়ে দেয়। তুলি চিৎকার করে ওঠে, রাগে কাঁদতে কাঁদতে বলে,
তোমাকে আমার মা মনেই হয় না। তুমি এত খারাপ কিভাবে হতে পারো? ওই জানোয়ারটার হাতে তুলে দিলে দিদিভাইকে। তুমি না মা? আজ আমার সাথে এমন হলে কি করতে? তুলি চুপ কর। এসব কথা একদম বলবি না। কেন বলবো না? তোমার পাপের শাস্তি না আমায় পেতে হয়। আমিও তো পাপী। তোমায় ভয় পেয়ে এতদিন তুমি যা করেছো তার কোন প্রতিবাদ করতে পারিনি। তুলি এটা বলে কান্দে কান্দে আরুষির রুমে গেল। মনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তার পাপ থেকে সব দিক দিয়ে বেঁধে দিয়েছে। তুলি আরুষির রুমে গিয়ে আরুষির ফোন খুঁজলো কিন্তু পেল না। পরে ছাদ থেকে নামতে দেখার কথা মনে পড়লে তুলি ছাদে গিয়ে খুঁজতে ফোন পেয়ে গেল। আকাশকে কল করলো। হ্যালো দাদা, আমি তুলি বলছি। দিদি ভাই বলেই ফুপিয়ে কান্না করতে লাগলো তুলি। আকাশ অস্থির হয়ে বলল, কি হয়েছে? শান্ত হয়ে আমায় বল। রকি দিদি ভাইকে অজ্ঞান করে বাসা থেকে নিয়ে গেছে। আকাশে চোখ মুখ শক্ত হয়ে গেল। বাসা থেকে কিভাবে নিয়ে গেল? তুলি কি বলবে বুঝছে না, তাই ঢোক গিলে বলল, জানি না দাদা। আকাশের কথা না বাড়িয়ে বলল, রকির পুরো ডিটেলসটা বলো আমায়। চোখ খুলে নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করলো আরশি। মাথায় হাত দিয়ে কোনো মতে উঠে বসলো। চারদিকে চোখ বুলিয়ে এত অন্ধকার দেখে আরশির ভয়ে বুকটা কাঁপছে। হঠাৎ রুমে একটা আলো প্রবেশ করে, তার সাথে একজন মানুষও প্রবেশ করলো। আরশি যেন একটা ঘরের মধ্যে আছে। ওর সাথে এসব কি হচ্ছে ও নিজেও বুঝে উঠতে পারছে না। কে তাকে এখানে নিয়ে আসলো? কিভাবে এইখানে সে? লোকটা আরশির কাছে এসে মাটিতে হাঁটু ভাঁজ করে বসলো। মুখটা আরশির মুখের কাছে নিয়ে যেতেই আরশি ভয় ছিটকে দূরে সরে যায়। চোখ বড় বড় করে বিড়বিড় করে বলে, রকি বেবি কেমন আছো? আরশি ভ্রু কুঁচকে রকির দিকে তাকিয়ে আছে। আচ্ছা বেবি, চলো বিয়ে করে নেই। তোর মতো জানোয়ারকে বিয়ে করব? এই স্বপ্ন ভুলেও দেখিস না। তাহলে বাদ দাও, বিয়ে করবো না। চলো রোমান্স করি। আরশি ভয়ার্থক দৃষ্টিতে তাকালো রকির দিকে। রকি পৈশাচিক হাসি দিয়ে শার্টের বোতাম খুলতে শুরু করলো। ঘরে কিছু নেই যেটা দিয়ে রকিকে মারা সম্ভব। আরশি কি করবে ভেবে পাচ্ছে না, তাই উঠে দৌড় দেওয়ার চেষ্টা করলো। দৌড় দিতে নিতেই রকি আরশির হাত চেপে ধরলো। রকি আরশির গায়ে স্পর্শ করার জন্য হাত বাড়াতেই রকির হাতে এসে গুলি লাগে। রকি চিৎকার করে ওঠে। আরশি দুই হাত দিয়ে কান চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। ধীরে ধীরে চোখ খুলে সামনে আকাশকে দেখতে পায়, হাতে তার পিস্তল। আকাশকে দেখে আরশি জীবন ফিরে পাওয়ার মতো খুশি হয়ে যায়। দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরল। আকাশ আরশির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি এখন সেফ, কিচ্ছু হবে না, ভয় পেও না। তুমি ঠিক আছো তো? আরশি মাথা নাড়িয়ে বুঝালো যে সে ঠিক আছে। রকিকে তন্ময় ধরে নিয়ে যেতে থাকলে রকি চিৎকার করে বলে, আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? ওর মা ওকে 5 লক্ষ টাকার বিনিময়ে আমার কাছে তুলে দিয়েছে। আকাশ ভ্রু কুঁচকে তন্ময়কে থামতে বলে, ওয়েট, কি বললে? ওর সৎ মা ওকে আমার কাছে দিয়েছে 5 লক্ষ টাকার বিনিময়ে। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমি ওর মাকে দিয়ে এটা লিখে নিয়েছিলাম। আকাশ ইশারা করতেই তন্ময় রকিকে নিয়ে চলে যায়। আরশি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার কিছু বলার ভাষা নেই। আকাশ আরশির দুবাহু ঝাঁকিয়ে একদম কাছে নিয়ে এসে বলে, এর জন্য তুমি রকির বিরুদ্ধে কোন অ্যাকশন নেননি? আমি ঠিক সময় না আসলে তোমার কত বড় ক্ষতি হতে পারতো জানো তুমি? একটা কথা মনে রেখো, যে পাপ করে আর যে পাপ সহ্য করে তারা সমান অপরাধী। আরশির দু চোখে অশ্রু চিকচিক করছে। আকাশ এটা দেখে আরশিকে ছেড়ে দিয়ে চুল হাতাতে থাকলো নিজের। রাগ কন্ট্রোল হচ্ছে না ওর। ওর যখন রাগ উঠে তখন মাথা ঠিক থাকে না। দেওয়ালে 5-6 বার হাত দিয়ে ঘুষি মারলো, তাও রাগ কমছে না। আরশি ভীত হয়ে ছুটে আসলো আকাশের কাছে। আকাশের হাত ধরে বলল, কি করছেন এসব? প্লিজ শান্ত হন। আকাশ আরশি থেকে হাত ছাড়িয়ে নিল।
রাগে হন হন করে বাইরের দিকে চলে গেল। আরশি আস্তে আস্তে বাইরে বের হয়ে দেখলো আকাশ গাড়িতে বসে ফোন স্ক্রোল করছে। আরশি জায়গাটা চিনতে না পারায় আকাশের পাশে গিয়ে বসে পড়ল। আকাশ চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। গাড়ি সোজা আরশির বাসার সামনে এসে থামে। বাসায় ঢুকতেই তুলি ও সুজন রয় আরশিকে এসে জড়িয়ে ধরে। তুলি তো কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সুজন রয় মেয়ের মাথা হাতিয়ে দিচ্ছে। আকাশকে আরশির পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে সুজন রয় এগিয়ে গিয়ে বলল, তোমাকে যে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব আমি বুঝে উঠতে পারছি না বাবা। এভাবে বলবেন না, এটা আমার কর্তব্য, আর আরশি এখন আমার দায়িত্ব। কথাটা শুনে আরশি আকাশের দিকে তাকালো। আকাশ আরশির দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। সুজন রয় খুশি হয়ে বলল, তুমি আমার মেয়েকে এভাবে আগলে রেখো বাবা। ওই ছেলেটাকে ধরেছ? বাসা থেকে ওই ছেলে আমার মেয়েকে কিভাবে নিয়ে গেল? আকাশ মনি রয়ের কাছে গিয়ে বলল, সেটা উনি ভালো করে বলতে পারবে। আরশি তুলি নিস্তব্ধ হয়ে গেছে আকাশের কথা শুনে। সুজন অবাক হয়ে বলল, মনি কিভাবে জানবে? কারণ উনি আরশিকে 5 লক্ষ টাকার বিনিময়ে রকির হাতে তুলে দিয়েছিলেন। আকাশের কথা শুনে মনিরয়ের ভয়ে বুক কাঁপছে, মুখ চুপসে গেছে। আরশের বাবা অবাক হয়ে বলল, মানে আমি তোমার কথা কিছু বুঝছি না। আকাশ মোবাইল থেকে ছবি বের করে বলল, দেখেন উনি লিখিত দিয়েছেন যে 5 লক্ষ টাকার বিনিময়ে উনি ওনার সৎ মেয়েকে রকির হাতে তুলে দিচ্ছেন। ওনার রকির থেকে টাকা নেওয়ার একটা ছবিও আছে। রকির কাছ থেকে আমরা সব ধরনের প্রমাণ জোগাড় করেছি। সরি টু সে আঙ্কেল, ওনাকে আমি অ্যারেস্ট করব। সুজন রয় আকাশ থেকে পড়লো কথাগুলো শুনে মনির কাছে এসে বলল, তুমি এটা করেছো সত্যি? তুমি কিভাবে এটা করতে পারলে? আমি তোমায় সহ্য করতে পারছি না, ছি। তুমি এতটা নিকৃষ্ট। মনির রয় সুজন রায়ের পা ধরে বলল, আমার দয়া করে ক্ষমা করে দাও, আমি মাফ চেয়ে নেব সবার কাছে। সুজন রায়ের শরীর খারাপ লাগছে, সে নিজেকে ঠিক রেখে কোনো মতো বলল, আকাশ এই মহিলাকে ছাড়বে না। আমি এই মহিলার মুখ দেখতে চাই না, আর আর কখনো তার কালো ছায়া যেন আমার মেয়েদের উপর না পড়ে। আরশি বাবার শরীর খারাপ হচ্ছে বুঝতে পেরে সুজন রয়কে ধরে ঘরের ভেতর নিয়ে গেল। তুলি অঝরে কান্না করে যাচ্ছে, মাকে জড়িয়ে ধরে। আকাশ তুলির মাথা হাতিয়ে বলল, বনু কেঁদো না, শান্ত হও, ওনাকে নিয়ে যেতে হবে আমার। দাদা মাকে ছেড়ে দেওয়া যায় না। তুলি তোমার মা অন্যায় করেছে, তার শাস্তি তো তাকে পেতে হবে, তাই না? তুলি মনিকে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। আরশি বাবাকে দিয়ে রুম থেকে বের হতেই দেখতে পেল আকাশ মনিকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আরশি তুলির রুমের সামনে গিয়ে দাঁড়ায়। তুলিকে বিছানায় শুয়ে কান্না করতে দেখে আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। আজ আরশি আর আকাশের হলুদ অনুষ্ঠান। একই জায়গায় দুজনের হলুদ অনুষ্ঠান হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুলি ও দিশা সবাইকে শরবত পরিবেশন করছে। তুলি একটা ট্রেতে বেশি করে শরবতের গ্লাস নিয়ে ধীরে ধীরে যাচ্ছিল। তখনই কেউ একজন বলে উঠল, আমি কি হেল্প করব? তুলি পাশে তাকিয়ে তন্ময়কে একবার দেখে আবার হাঁটতে হাঁটতে বলল, তাহলে আপনি ট্রেটা ধরেন, আমি সবাইকে শরবত দেই। ওকে ছুটকি বলে তন্ময় ট্রেনটা নিতে যেতে তুলি ট্রেটা সরিয়ে নিয়ে বলে, কি বললেন? কে ছুটকি? কেন? তুমি? ও হ্যালো, আমাকে দেখে কি আপনার বাচ্চা লাগে? আমি ক্লাস 10-এ উঠবো এবার। তো কি হয়েছে? তুমি তো ছোটই। তুলি না ফুলিয়ে জোরে হাঁটা ধরতেই গ্লাসের শরবতগুলো নড়তে লাগলো। ভয় পেয়ে তুলি থেমে যায়। তন্ময় শার্টের হাতা তুলে ট্রেটা তুলির হাত থেকে নিয়ে বলল, ছোট মানুষের বেশি ওস্তাদি করতে নেই। কথাটা বলেই তন্ময় বাঁকা হাসি দিয়ে চলে গেল। তুলি দাঁতে দাঁত চেপে কথাগুলো হজম করে নিল। পাশাপাশি বসে আছে আকাশ ও আরশি। আকাশ সেই কখন থেকে আরশিকে খুঁচিয়ে যাচ্ছে উল্টাপাল্টা কথা বলে। আরশি অতিষ্ঠ হয়ে বলল, থামবে? আমি তো এখনো কিছু করিনি, এখনই থামতে বলছো? কথাটা বলে শয়তানি করে কাঁদো কাঁদো মুখ করলা আকাশ। আরশির হাসি পাচ্ছে আকাশের শয়তানি দেখে।
একে একে সবাই ওদের গায়ে হলুদ ছোঁয়ালো। গায়ে হলুদে ওদের কাছের কিছু মানুষকে শুধু ইনভাইট করা হয়েছে। গান বাজনা হই হুল্লোড়ের মধ্যে দিয়ে আরশি আর আকাশের হলুদ অনুষ্ঠান কমপ্লিট হলো। আকাশ, আরশি, তুলি, দিশা, তন্ময়, রোহান একসাথে খেতে বসেছে। রোহান আকাশকে খোঁচা মেরে বলল, বিয়ের আগেই বউয়ের পাশাপাশি থাকো শুধু, বিয়ের পর তোর কি হবে কে জানে। এত সুন্দর বউ রেখে কি দূরে দূরে থাকা যায়? আর বউ তো আমায় আদেশ দিয়েছে যেন ওকে ছাড়া কোথাও না মারি। কথাটা শুনে আরশি চোখ বড় বড় করে আকাশের দিকে তাকালো। সবাই জোরে হেসে দেওয়ায় আরশি তো লজ্জায় শেষ। মনে মনে আকাশকে রজন ভর্তি বকে নিল। কত বড় মিথ্যুক সবার সামনে আমার লজ্জায় ফেলে দিল। মনে মনে বলল। হাসি তামাশার মধ্যে দিয়ে সবার খাওয়া দাওয়া শেষ হলো। এর মধ্যে আকাশের ফোনে অন্তিকের একটা কল আসলো। আকাশ তড়িঘড়ি করে বের হয়ে যেতে লাগলে আরশি জিজ্ঞেস করে কি হয়েছে। আমার বের হওয়া লাগবে। এখন হঠাৎ? আমার একটা ফ্রেন্ড সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। বললে চিনবে তুমি, এর আগে একটা বাসায় নিয়ে গিয়েছিলাম না তোমায়? ওইখানে তন্নি তোমার ট্রিটমেন্ট করেছিল সেই মেয়েটাই। ওমা, আমিও যাই তোমার সাথে? না, তুমি এখানে থাকো, আত্মীয় স্বজন আছে, দুজনেই গেলে ভালো দেখায় না। আমি আসি। ওকে। আকাশ হসপিটালে ওটি রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আকাশ এসে অন্তিকের থেকে জানতে পারলো তন্নি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। কিছুক্ষণের মধ্যে অপারেশন শেষ হলে অন্তিক অপারেশন থিয়েটার থেকে বের হয়ে জানায় তন্নি এখন ঠিক আছে। তন্নির জ্ঞান ফিরলে আকাশ অন্তিক দুজনে একসাথে তন্নির কাছে যায়। আকাশ তন্নির পাশের একটা চেয়ারে বসে। তন্নি আকাশের দিকে একবার তাকিয়ে বলল, আজ তোর হলুদের অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান ফেলে এখানে কেন আসতে গেলি? এসব বাদ দিয়ে বল, কেন করলি এমন? জীবনটা কি এতই সস্তা যে তুই সুইসাইড করার ট্রাই করলি? বেঁচে থাকা কষ্টকর হয়ে উঠছিল আমার জন্য। কেন? তোর কোন প্রবলেম হলে আমায় বলতি, আমি যতটুকু পারতাম তোর হেল্প করার ট্রাই তো করতাম, নাকি এতটুকু বিশ্বাস করতে পারলি না আমায়? তন্নির চোখে জল টলমল করে উঠল। নিজেকে আর ধরে রাখতে না পেরে হঠাৎ করে আকাশকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আকাশ ও অন্তিক দুজনে স্তব্ধ হয়ে গেল তন্নির এমন কাণ্ডে। অন্তিক মেডিসিন ঠিকঠাক করছিল তন্নিকে খাওয়ানোর জন্য। তন্নি আকাশকে জড়িয়ে ধরতে দেখে বেচারার বুকে মোচড় দিয়ে উঠল। আকাশ তন্নিকে ধরে ওকে নিজের থেকে সরিয়ে নিয়ে বলল, কি হয়েছে? কোন প্রবলেম হলে আমায় বললি না কেন? কি সমস্যা আমায় বল। আমার সমস্যা তুই? আমি? হ্যাঁ হ্যাঁ, তুই 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 তোকে ভালোবেসেই আমি মস্ত বড় ভুল করেছি। আমায় জীবনেও বুঝলি না তুই আকাশ। আকাশ অবাক চোখে তাকিয়ে আছে তন্নির দিকে। তন্নি কথাগুলো বলে কেঁদে দেয়। আকাশের কলার ধরে আবার বলতে থাকে, আমি তোকে অনেক ভালোবাসি রে, অনেক বেশি ভালোবাসি। আমার ভালোবাসাটা একবার বুঝো না রে, একটাবার বোঝার চেষ্টা কর। আমি না পারছি না এটা ভাবতে যে তুই অন্য কারো হয়ে যাবি। আমি কখনো তোকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। অন্তিক আর থাকতে পারছে না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আকাশ অন্তিকে যাওয়ার দিকে একবার তাকিয়ে তন্নির হাত থেকে কলার ছাড়িয়ে নিয়ে বলল, পাগলের মতো এসব কি বলছিস? আমি পাগল হয়ে গেছি, এই পাগলিটাকে তোর করে নিবি প্লিজ। কথাটা বলেই আকাশকে জড়িয়ে ধরতে গেলে আকাশ তন্নিকে থামিয়ে দিয়ে বলল, তন্নি প্লিজ, এমন করিস না, আমি আরশিকে ভালোবাসি, ওর সাথে 2 দিন পর আমার বিয়ে। আর তুই যেটা করেছিস সেটা অনেক বড় অন্যায়। একবার নিজের মা বাবার কথা ভাবলি না? এতটা স্বার্থপর কিভাবে হতে পারলি? আর এইসব বোকামি করিস না। তুই আমার অনেক ভালো ফ্রেন্ড, আমি তোকে হারাতে চাই না। নিজের খেয়াল রাখিস। আমি পরে এসে আবার দেখা করে যাব। আসি। আকাশ কথাটা বললে বাইরে বেরিয়ে গেল। তন্নি নিস্তব্ধ হয়ে আকাশে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আকাশ অন্তিককে অনেক খুঁজে একটা জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গেল। অন্তিক। চোখের জল মুছে অন্তিক আকাশের দিকে না তাকিয়ে বলল,
হ্যাঁ বল। তন্নিকে তোর মনের কথা বলিসনি কেন এখন পর্যন্ত? তেমন কিছু না, ওইটা এক সময়ের ভালো লাগা ছিল তাই তোকে বলেছিলাম। তুই হয়তো জানতি তন্নির এইসব পাগলামি করার পেছনের কারণ আমি। অন্তিক আমি তন্নিকে কখনো ওই নজরে দেখিনি সেটা তুই খুব ভালো করে জানিস। যত দ্রুত সম্ভব তোর মনের কথা ওকে বলে দে। জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায় আকাশ? যেই ভালোবাসাটা অন্যের সেই ভালোবাসাটা আমি কিভাবে পাবো? ভালোবাসা কখনো একতরফা হয় না। যাই হোক আমি আসি, তুই ওর খেয়াল রাখিস। কথাটা বলে আকাশ হসপিটাল থেকে বেরিয়ে গেল। অন্তিক হালকা হেসে মনে মনে বলল, কিন্তু একতরফা ভালোবাসার টানটা আমি বুঝি, তাই এই ভালোবাসার মধ্যে আমি ব্যাঘাত ঘটাতে চাই না। হসপিটাল থেকে বের হতেই আকাশের ফোনে আরুষির কল আসলো। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? তোমার ফ্রেন্ড কি এখন ঠিক আছে? হ্যাঁ এখন ভালো আছে। আত্মীয় স্বজন কি সবাই চলে গেছে? সবাই চলে গেছে। তুমি কি এখন বের হতে পারবে? কেন? এমনি ঘুরতে যেতাম। আরশি ঘড়ির দিকে তাকালো, রাত 8টা বাজে। কিছুক্ষণ ভেবে বলল, ওকে। নদীর পাড়ে বসে আছে আরশি। আরশির মুখের কাছে একটা চায়ের কাপ ধরলো আকাশ। আরশি চায়ের কাপটা নিল। আকাশও নিজের চায়ের কাপটা নিয়ে আরশির পাশে বসলো। আজ রাতের আকাশে পূর্ণ একটা চাঁদ উঠেছে। রাতের অন্ধকার দূর করে দিচ্ছে এই চাঁদের আলো। অদ্ভুত একটা সুন্দর পরিবেশ। আকাশ আরশির দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। চাঁদের আলোয় অদ্ভুত সুন্দর লাগছে আরশির মুখ। আরশি চাঁদ দেখার থেকে নজর সরিয়ে আকাশের দিকে তাকিয়ে ওর নজর দেখে লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। কি হয়েছে, লজ্জা পেল? আরশি ঢোক গিলে বলল, লজ্জা পেতে যাব কেন? তোমার গালগুলো লাল টমেটোর মতো হয়ে গেছে তাই বললাম। আরশি গালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যি? আকাশ কথাটা শুনে জোরে হেসে উঠল। আরশি ভ্রু কুঁচকে মুখ ফুলিয়ে নদীর দিকে তাকালো। আকাশ আরশির কাঁধে মাথা রাখলো। হঠাৎ করে এমন কিছু করবে আরশি ভাবেনি। আরশি আকাশের দিকে তাকিয়ে, কেন যেন মনে হচ্ছে মানুষটার মন ভালো নেই। মুখে না বললেও তার চেহারায় দুশ্চিন্তার ভাব ফুটে উঠছে। চারদিকের পরিবেশটা অনেক সুন্দর তাই না? আকাশের কথায় ভাবনার জগৎ থেকে বের হলো আরশি। সুন্দর। কালকের দিন পরেই তুমি আমার জীবনের স্বৈরাচার হবে, যার ইচ্ছে মতো আমার জীবন চলবে। আমি তোমার ব্যক্তিগত কোন বিষয়ে কখনো হস্তক্ষেপ করব না। দুদিন পর তুমি তো আমার ব্যক্তিগত হয়ে যাবে, আর আমি তোমার, তাহলে আমাদের মধ্যে ব্যক্তিগত কিছু থাকবে কিভাবে? তারপরও ব্যক্তিগত কিছু থাকতেই পারে। আমার বউ ছাড়া আমার ব্যক্তিগত বলতে আর কিছু নেই। আরশি আর কিছু বলল না। চা শেষ করে দুইজন একসাথে হাঁটা ধরল। মিস আরশি। কি? কিছু না। তাহলে নাম ধরে ডাকলি কেন? এমনি, মন চাইল। কি আজব মানুষ। আকাশ মুচকি একটা হাসি দিয়ে বলল, কি খাবে বলো? কিছু না, বাসায় যাব এখন। চলো রেস্টুরেন্টে যেয়ে কিছু খাই তারপর যেও। না, এখন বাসায় যাব। আকাশের কিছু না বলে আরশিকে সোজা বাসায় ড্রপ করে দিয়ে নিজের বাড়ি চলে গেল। পরের দিন সকাল থেকে সবার ব্যস্ততার মধ্যে দিন কাটছে, কারণ কাল আরশি আর আকাশের বিয়ে। বিকালে আরশি হালকা সাজগোজ করছে। বাসায় সারাদিন আত্মীয় স্বজন আসছে তাই পরিপাটি হয়ে থাকা লাগছে। তখনই আরশির ফোনে একটা কল আসলো আননোন নাম্বার থেকে। আরশি কল রিসিভ করে বলল, হ্যালো। হ্যালো, তুমি আরশি না? জি, আপনি কে? নাম বললে কি চিনবে? আমি তন্নি, আকাশের ফ্রেন্ড। ও হ্যাঁ। আপনার শরীর কেমন এখন? ও তাহলে আমার খবর জানো। যাই হোক, আমি ভালো আছি। আমার তোমার সাথে কিছু কথা ছিল। জি বলেন। দেখা করে কথাগুলো বলতে চাই। তোমার বাসার কাছে একটা ক্যাফে আছে না? কিছুক্ষণের মধ্যে সেখানে একটু আসো আরশি। কথাটা বলেই কল কেটে দিল। আরশি তো বুঝে উঠতে পারছে না কি করবে। যাওয়া কি ঠিক হবে? কি কথা বলতে চায় আমায়? বাসা ভর্তি মানুষ যাবেই বা কিভাবে? তাও কোনোভাবে ম্যানেজ করে চলেই গেল ক্যাফেতে।
তন্নি আরশিকে দেখে ইশারা করে বসতে বলল। তন্নি 2 কাপ কফি অর্ডার করলো। আমি কিছু খাবো না, আপনি কি বলবেন বলেন। ওকে সরাসরি কথায় আসি, আমি আকাশকে ভালোবাসি। আরশি কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল, ধীর কণ্ঠে বলল, এখন আমি কি করতে পারি? তুমি ওকে ছেড়ে দাও। ওকে ছাড়লে তোমার কোন ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তুমি যদি ওকে বিয়ে কর। আমার সাথে ওর সম্পর্ক ছিল, কিন্তু ও আমায় বিয়ে করলো না। তার জন্য আমি সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম। ও তোমায় ভালোবাসে না, বিয়ে করার দরকার, তাই তোমায় বিয়ে করে রেখে দিবে। আরশি শান্ত দৃষ্টি মেলে কথাগুলো শুনল। তন্নি আরশিকে খোঁচানোর উদ্দেশ্যে বলল, আর ওদের বাসার কেউ, এমনকি আকাশও তো জানে না তোমার অতীত। একটা অবৈধ মেয়েকে কোনো ভদ্র বাড়ির ছেলে কি চাইবে বিয়ে করতে, যার মা বাবার এত ইচ্ছা আছে? এই কথাটা যেন আরশির বুকে গিয়ে বিঁধে, সেটা ওর চোখ মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আরশি নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। আরশির চোখ মুখ শক্ত হয়ে গেল, কিন্তু তন্নির উপর রাগ করে কি লাভ? আসলে তো আকাশ আর ওর ফ্যামিলি তো কিছুই জানে না তার সম্পর্কে। আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে আর কিছু না বলে ক্যাফে থেকে বেরিয়ে গেল। আকাশে অনেক মেঘ করেছে, বিকালেই মনে হচ্ছে রাতের মতো অন্ধকার নেমে এসেছে। আরশি আঁকাবাঁকা পা ফেলে হাঁটছে রাস্তায়। তার মনে যে কি তুফান চলছে সে নিজেও বলতে পারবে না। আরশি হাতের ফোনটা শক্ত করে ধরে আকাশকে কল দিল। হ্যালো, আমি তোমার সাথে দেখা করতে চাই। এখন? হ্যাঁ, নদীর পাড়ে চলে আসো। আমি ওখানে অপেক্ষা করব। ওকে। এত ভেজালের মধ্যে আকাশ কোনো মতে বের হলো। আকাশ নদীর পাড়ে এসে দেখে নদীর দিকে তাকিয়ে আরশি দাঁড়িয়ে আছে, খোলা চুল, চোখ মুখ পাথরের মতো শক্ত হয়ে রয়েছে। আকাশ বুঝতে পারছে না কি হলো হঠাৎ করে। আকাশ আরশির পাশে গিয়ে দাঁড়ালো, আরশির দিকে তাকিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, কি হয়েছে? বিয়ের আগের দিন এভাবে ডাকলে আর চোখ মুখ এমন লাগছে কেন? আমি এই বিয়েটা করতে চাই না। মানে? তোমার কথা আমি বুঝলাম না। তন্নির সাথে সম্পর্ক থাকার পরও আপনি অন্য একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারেন? মেয়েটা আপনার জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। এসব ফালতু কথা তোমায় কে বলেছে? যেই বলুক সত্যিই তো বলেছে। না, সত্যি বলেনি। মিথ্যা কেন বলছেন? আমার যদি ওর সাথে কোন সম্পর্ক থাকতো তাহলে আমি তোমায় বলতাম, কিন্তু ও শুধুই তোমার ভালো ফ্রেন্ড। আমি কিছু শুনতে চাই না, এই বিয়ে হওয়া পসিবল না। কেন পসিবল না? কারণ আমার অতীত আপনারা কেউ জানেন না। কিসের অতীত? আরশি চুপ হয়ে গেল। আকাশ জানা সত্ত্বেও আরশির মুখ থেকে শুনতে বলল, বল কিসের অতীত? কি লুকাচ্ছ? আরশি চিৎকার করে বলল, আমি কিছু লুকাতে চাইনি। আকাশ আরো একটু চাপ প্রয়োগ করে বলল, তাহলে বল কিসের অতীত? এটাই যে আমি অবৈধ সন্তান। সমাজের দৃষ্টিতে আমি পাপের ফসল। মেঘ গর্জন করে উঠল, ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। আকাশ স্থির দৃষ্টি নিক্ষেপ করে আরো সেদিকে তাকিয়ে আছে। আমার জন্য আমার মায়ের সুখের জীবন নষ্ট হয়ে গেছে। আমার হওয়াটা একটা অভিশাপ ছিল। যে মানুষটা আমায় পৃথিবীতে নিয়ে আসার জন্য এত যুদ্ধ করলো, সেই মানুষটাই সবার কটু কথা আর সহ্য করতে না পেরে পাগল হয়ে গিয়েছিল। কথাটা বললেই আরশি নিচে বসে পড়ে কাঁদতে কাঁদতে। আকাশ আরশির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে নিজের 2 হাতে আরশির গাল ধরে বলে, প্লিজ আরশি, কান্না করো না, এটা তোমার মানে না। তুমি অনেক স্ট্রং একটা মেয়ে। যে মেয়েটার ছোট থেকে এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ সাফার করেছে, তার চোখে জল মানে না। বৃষ্টি হচ্ছে, এই অসময় এত বিঝলে জ্বর হতে পারে। প্লিজ উঠতে চাও? নির্দ্বিধায় যাই আমরা। 1 কাপ চা এনে আরশির সামনে ধরলো আকাশ। আরশি চুপচাপ চায়ের কাপটা নিয়ে নিল। আকাশ আরশির পাশে বসে ওর দিকে তাকিয়ে বলল, কষ্ট সব সময় মনের ভেতর চেপে রাখতে নেই, কিছু কথা বলা লাগে, তাহলে মন হালকা হয়। কিছুক্ষণ পরিবেশ নীরব থাকলো। নীরবতা কাটিয়ে আরশি বলা শুরু করলো, যখন থেকে আমার পুজো হয় তখন থেকে আমি মায়ের অভাবটা বুঝতে পারি। আমার ঠাম্মি আমায় অনেক আদর করতো, কিন্তু এই অবৈধ শব্দটা আমার পিছু ছাড়েনি কখনো। বাবার আদরও তেমন পাইনি, দেশের বাইরেই থাকতো বেশিরভাগ। আর মনিমা তো
আরশি জামার হাতের একটু অংশ উঠালো পোড়া দাগ, আর কিছু লাল দাগ। আকাশ হতভম্ব হয়ে গেল আরশির হাতের দিকে তাকিয়ে। এমন অজস্র দাগ আছে আমার শরীরে। ঠাম্মি মারা যাওয়ার পর মণিমায়ের আসল রূপ আমি দেখতে পাই। প্রতিটা মুহূর্ত আমার মাকে নিয়ে কটু কথা শোনাতো। যেসব মানুষ জানতো না আমার মায়ের বিষয়ে আমাকে নিচু দেখানোর জন্য তাদেরকে এসব বলতো। মণিমা আমার মায়ের মামাতো বোন ছিল, কিন্তু তারপরও সে আমাকে সহ্য করতে পারতো না। দাদু ভেবেছিল মণিমার সাথে বাবার বিয়ে দিলে সে বাবা আর আমাকে সামলাতে পারবে। দাদু তো আমার 6 বছর যখন তখনই মারা যায়, না হলে দাদুকে দেখাতাম আমাকে কিভাবে সামলাচ্ছিল। যখন কোন ফ্যামিলিকে হাসি খুশি দেখতাম তখন আমার মনে হতো আমি কি দোষ করেছি যে আমার এমন একটা ফ্যামিলি হতে পারলো না। আমার জীবনটা কেন আর বাচ্চা মেয়ের মতো হতে পারলো না। হাঁপিয়ে গিয়েছি আমি অবৈধ সভ্যতা বহন করতে করতে। আমার মা আমার জন্য অনেক যুদ্ধ করেছে, কিন্তু আর একটু যুদ্ধ করে যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আজ আমার জীবনটা এমন হতো না। আমার বেঁচে থাকতেই অনেক কষ্ট হয়, যদি মরে যেতে পারতাম তাহলে হয়তো শান্তি পেতাম। আকাশ আরশির বাহু ধরে ওকে নিজের একেবারে কাছে নিয়ে আসলো। আরশি হঠাৎ এমন নেত্রের টানে ঘাবড়ে গিয়েছিল। আকাশের এক হাত আরশির গালে ঠেকিয়ে বলল, এইসব কথা মুখে নিয়ে আসবে না। তুমি হ্যাপি একটা ফ্যামিলি পাবে, আর সেটা দেওয়ার দায়িত্ব আমার। হঠাৎ আকাশের ফোনে কল আসলো। আকাশ কলটা রিসিভ করলো। হ্যাঁ আঙ্কেল বলেন। আরশি তোমার সাথে? হ্যাঁ। তোমরা বাসায় এসো, আমার তোমার সাথে কথা আছে। ওকে আঙ্কেল। বলে কলটা রেখে দিল আকাশ। কি বললো? বাসায় যেতে। আমাকে বিয়ে করো না প্লিজ। তন্নি আপুকে বিয়ে করলে সুখী হবে। যদি আমার ওই সুখটা তুমি হও। আমি কাউকে কখনো সুখ দিতে পারিনি। তোমার কথা মতে তুমি যদি আমার সুখ নাও হও, তারপরেও আমার তোমাকেই চাই। আকর্ষণ তাড়াতাড়ি কেটে যায়। তুমি যদি আমার আকর্ষণ হও, আমি এই আকর্ষণে ডুবে মরতে রাজি। আরু আরশি আর কিছু বলল না, আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। আকাশ আর আরশি দুজনে একসাথে বাসার ভেতর ঢুকলো। সুজন রয় চিন্তিত হয়ে সোফায় বসেছিল। দুজনকে ঢুকতে দেখে আকাশকে ইশারা করলো বসতে। আরশি চুপচাপ মাথা নিচু করে নিজের রুমের দিকে চলে গেল। সুজন রয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের উদ্দেশ্যে বলল, তোমার মা আমাকে কল করেছিল। তিনি এই বিয়েটা ভেঙে দিতে চাইছেন। কি? আঙ্কেল, কোথাও হয়তো ভুল হচ্ছে আপনার। মায়ের এমনটা বলার কথা না। বিয়ে কেন ভেঙে দিতে চাইছেন সেটা আমি জানি। আমার তোমায় কিছু কথা জানানোর আছে। হয়তো আগে এটা তোমাকে জানানো উচিত ছিল। বলেন আঙ্কেল। আমি, আরুষির মা ও মা আর মনি, আমরা তিনজন খুব ভালো ফ্রেন্ড ছিলাম। তিনজন একসাথে কানাডায় পড়াশোনার জন্য গিয়েছিলাম। আমার আর উমার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সেটা কেউ জানতো না। আমরা চুপিসারে বিয়ে করেছিলাম, কিন্তু তার কোন সাক্ষী বা প্রমাণ ছিল না। প্রেগনেন্সির 2 মাসের মাথায়ও বুঝতে পারে ও মা হতে চলছে। আমরা বাচ্চাটাকে নষ্ট করতে চাইনি, তাই আমরা পরিবারকে দেশে ফিরে সবটা জানানোর সিদ্ধান্ত নেই, কিন্তু যখন জানায় এটা আমাদের কারোর পরিবার মেনে নেয় না। আমি ঘরবন্দি হয়ে যাই, আমাকে বের হতে দেওয়া হতো না। আর উমার উপর চাপ দেওয়া হতো বাচ্চাটা নষ্ট করার। এমনকি নষ্ট করতে গিয়েছিল, কিন্তু 4 মাস হয়ে গেছিল আর ওর শরীরের কন্ডিশন ভালো ছিল না, তাই ডাক্তার মানা করে দেয়। এর মধ্যে গ্রামের মধ্যে কথাটা ছড়িয়ে যায়, তাই আমরা 2 ফ্যামিলি গ্রাম থেকে চলে আসি। উমার মা বাবা একসময় বিয়ে দিতে রাজি হয়ে যায়। রাজি হয় না শুধু আমার বাবা। উমার 8 মাসের মাথাতেই বাচ্চা হয়, আর তারপর বাবাও অরসির মুখ দেখে মেনে নেয় সব। বিয়েও করিয়ে দেয় আমাদের, কিন্তু মানুষের কথা সেটার কি আর শেষ আছে? মানুষের কথার অত্যাচার উমায় নিতে পারে না। আরশিকে পৃথিবীতে নিয়ে আসার জন্য ও যুদ্ধ করেছিল অনেক। আরশি হওয়ার পরও বেশিরভাগ সময় অসুস্থ থাকতো, এমনকি মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলে। যখন আরুষির 1 বছর, তখন ও আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তারপর থেকে আমিও অন্যরকম হয়ে গেলাম। মা বাবাই আরশিকে সামলিয়েছে ছোটবেলায়। আমার অবস্থা দেখে বাবা মনির সাথে আমার বিয়ে করিয়ে দেয়। মনি উমার মামাতো বোন ছিল, তাই বাবা ভেবেছিল ও আরশিকে সৎ মেয়ে হিসেবে কখনো দেখবে না, কিন্তু তার হলো কই। আমার মেয়ে তো কষ্ট পেয়েই বড় হলো। না পেল মায়ের ভালোবাসা, আর না পেল বাবার ভালোবাসা। আমি একজন ব্যর্থ বাবা যে নিজের মেয়েকে আগলে রাখতে পারিনি। সুজন রয় চোখ মুছে বলল, আমি সবটা তোমায় বলেছি। তোমার মা এসব কোথা থেকে জানতে পেরে বিয়েটা ভেঙে দিতে চাইছে। এখন তুমি দেখো তুমি কি করবে। আকাশ সুজন রয়ের থেকে বিদায় নিয়ে চুপচাপ বাসার উদ্দেশ্যে চলে গেল। আরশি সবটা দরজার আড়াল থেকে শুনে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ ছলছল করছে, মুখে একটা আলতো হাসি নিয়ে আকাশে তারার দিকে তাকিয়ে থেকে বলল,
মা, তুমি অনেক কষ্ট করেছো গো আমার জন্য। তোমার এই পচা মেয়েটা তোমায় সুখী হতে দিল না। মা প্লিজ, আমি এইসব নিয়ে কোন কথা বলতে চাইছি না। তুমি শুধু এটা বলো, আমাকে না জানিয়ে বিয়ে ভাঙার কথা বল কিভাবে? আমি তোর মা, আর তোর জন্য যেটা ঠিক আমি সেটাই করেছি। আশিক, মায়া ছেলে বড় হয়েছে, ছেলের উপর চাপিয়ে দিও না। মেয়েটা তো ভালো আছে, বিয়ে দিতে সমস্যা কিসের? তুমি যদি এই বিয়েতে রাজি না থাকো, আমি বাধ্য হব না জানিয়ে বিয়ে করতে। ওই মেয়েটাকে বিয়ে করলে মানুষ কি বলবে তুই বুঝতে পারছিস না? আমি বুঝতে চাই না মা, মানুষের কথা আমরা কবে থেকে ধরতে শুরু করলাম? আমি তো কোন ভুল করছি না, তাহলে আমি কেন মানুষের চিন্তা করব? যা ইচ্ছা তাই কর, আমি তোর বিয়ের কোন বিষয়ে ঢুকবো না। খুব ধুমধাম করেই আরশি আর আকাশের বিয়ে সম্পূর্ণ হলো। ঘোমটা দিয়ে ফুলশয্যার ঘরে বসে আছে আরশি, কেমন একটা লজ্জা কাজ করছে, ওর মধ্যে নতুন একটা অনুভূতি কাজ করছে। এই নতুন অনুভূতির নাম ওর জানা নেই। বিয়ে করলে বুঝি এমনই ফিলিংস কাজ করে? হঠাৎ দরজার আওয়াজ, জড়সড় হয়ে বসলো আরশি। আরশির একদম কাছে এসে বসলো আকাশ। মাথার ঘোমটা সরিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির দিকে। আরশি চুলের বাঁধন খুলে দিয়ে বলল, তোমার চুলগুলো অনেক সুন্দর। আরশির শরীর ঠান্ডা হয়ে গেছে, কেন যেন ওর মুখ থেকে কথা বেরোচ্ছে না। আকাশ আরশির ঠোঁটের দিকে তাকালে এবার। এটা দেখে আরশির শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। হঠাৎ করে আকাশ আরশির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল, আরশির কোমর ধরে টেনে আরশির শরীর নিজের সাথে মিলিয়ে ফেলল। সবাই মিলে বসে খাবার টেবিলে আড্ডা দিচ্ছে, আর আরশি মায়ের সাথে সাথে কাজ করছে। মায়া তো আরশিকে এক প্রকার চোখে হারায়। বউ হয়ে বাড়িতে আসার পর থেকে আরশি সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। কিছুদিন আগে রোহান ও দিশার বিয়ে গেল, আজ মেয়ে জামাই বাসায় এসেছে, কাজে কি আর শেষ আছে? সবাইকে খাবার বেড়ে দিয়ে আরশি আর মায়া খাবার টেবিলে বসলো। আরশি খাবার এক লোকমা নিতেই ওর বমি চলে আসলো। আকাশ আরশিকে ধরে রুমে নিয়ে গেল। সবাই মুচকি মুচকি হাসছে। দিশা তো বলেই ফেললো, কোন সুখবর পেতে চলছে মনে হয় মা? মায়া যাক, ওদের বিয়ের 1 বছর হবে আজ, এখন সুখবর আসলেই ভালো। সন্ধ্যা হয়েছে, দোলনায় বসে দোল খাচ্ছে আরশি, আর আকাশের দিকে তাকিয়ে সন্ধ্যার আকাশ দেখছে। মা, জীবনও কখনো ভাবিনি যে আমারও এত সুন্দর একটা ফ্যামিলি হবে, এত ভালোবাসা পাবো আমি, সকলের চোখের মনি হয়ে উঠবো। জানো মা, তোমার জামাই অনেক ভালোবাসে আমায়, পাগলের মতো ভালোবাসে। আমায় কখনো কষ্ট পেতে দেয়নি, সবসময় আমায় আগলে রাখে। হঠাৎ কাঁধে কারো স্পর্শে নড়ে উঠল আরশি। আকাশ পিছন দিক থেকে আরশিকে জড়িয়ে ধরেছে। কি হয়েছে, আরো মন খারাপ? না তো। কাল আমার সাথে ডাক্তারের কাছে যাবে বুঝেছো? কেন? মানে কি? তোমার পেট ব্যথা, বমি করছো, ডক্টর দেখানো লাগবে না? ও তেমন কিছু হয়নি। চুপচাপ কালকে ডক্টরের কাছে যাবে। তোমার কি মনে হয় আমি খেয়াল করিনি ইদানিং তোমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে বাবা, যাব। কথায় কথায় এত বাবা বাবা বলো কেন? আমি তোমার বাবা লাগি? আরশির হাসি উঠে গেল। আকাশ বাঁকা হেসে বলল, এত হাসি আসছে কেন বেবি? আদর খাওয়ার ইচ্ছা হয়েছে? কথাটা বলেই আকাশ হেসে আসতে নিলে। আরশি চোখ বড় বড় করে বলল, খবরদার একদম কাছে আসবে না, নিচে মানুষজন এসে পড়বে, রেডি হওয়া লাগবে। আরে হব তো, আপাতত একটু আদর করি। প্লিজ না। আমি রেডি হতে গেলাম। কথাটা বলেই আরশি দৌড়ে আলমারির কাছে গেল। আলমারি খুলে একটা ভারী ডিজাইন করা খয়েরি রঙের শাড়ি বের করে শাড়িটা পরে নিল। আকাশ ও খয়েরি কালারের একটা পাঞ্জাবি পরেছে। আরশি আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজগোজ করছে। আকাশ আরশিকে পেছনে থেকে জড়িয়ে ধরে আরশির ঘাড়ে মুখ গুজে দিল। কি করছোটা কি? তোমাকে দেখলে তো মাথা ঠিক থাকে না। প্লিজ ছাড়ো না। আকাশ আরশির চুলে মুখ গুজে দিল। জানো আরু, তোমার এই চুল আমার নেশা। হঠাৎ দরজার খটখট আওয়াজে আকাশ সরে দাঁড়ালো আরশি থেকে। আরশি পেছনে ঘুরে দরজার সামনে তুলিকে দেখতে পেল। আরশি আর আকাশ একটু অস্বস্তিতে পড়ে গেল। আরশি হেসে বলল, বনু বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আয়। তুলি ঘরের ভিতরে ঢুকলো। তুলি বসো, আমি নিচে দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা।
তুলি মাথা নাড়ালো। আকাশ রুম থেকে চলে গেল। আরশি তুলির সাথে কথা বলতে বলতে চুল আঁচড়াচ্ছিল। অনেকগুলো চুল এসে পড়লো। কয়েকদিন হলো এরকম ভাবে চুল পড়ছে, চুলে হাতি দেওয়া যাচ্ছে না। আরশির খুব খারাপ লাগছে, ওর এত ঘন চুল এভাবে পড়ছে মনে হচ্ছে টাক হয়ে যাবে এবার। তুলিও অবাক হলো আরশির এত চুল পড়া দেখে। আরশি আর তুলি একসাথে নিচে নামলো। কাছের আত্মীয় স্বজন সবাই এসেছে। একটু পর আকাশ ও আরশি তাদের 1 বছর ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে কেক কাটলো। পরের দিন ডক্টর আরশির চেকআপের রিপোর্টগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, রিপোর্ট দেখে মনে হচ্ছে ওনার পেটে কিছু একটা হয়েছে। আমার ধারণা মতে এটা ক্যান্সার। আকাশের কথাটা শুনে বুক ধুক ধুক করা শুরু করলো। ওর মাথা কেমন জানি করছে, নিজেকে কোনো মতে কন্ট্রোল করে বলল, কি বলছেন কি? আমার আরো সুস্থ হয়ে যাবে তো? আরশি আকাশের হাত চেপে ধরল। শান্ত হও প্লিজ। প্লিজ ডক্টর বলুন, যেখানে চিকিৎসা ভালো হবে আমি সেখানেই নিয়ে যাব আমার আরুকে। আমার একজন স্পেশালিস্ট ডক্টর চেনা আছে, আপনি তার সাথে যোগাযোগ করুন। আরশির চুল ছোট করে ফেলা হচ্ছে। ইদানিং মানুষের শরীর আরো খারাপ দিকে যাচ্ছে। আকাশ পেছনে দাঁড়িয়ে রোবটের মতো দেখছে। আরশির চোখের কোণে পানি এসে গেছে। এই চুল যে আকাশের বড্ড পছন্দের ছিল, সব সময় চুলের প্রশংসা করতো, আর সেই চুল কেটে ফেলা হচ্ছে। আকাশের কাঁধে কেউ হাত রাখলো। স্যার, আপনি ঠিক আছেন তো? আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ভালোবাসা ঠিক নেই তন্ময়, তাহলে আমি কিভাবে ঠিক থাকি? তারপর রাজা রানীর বিয়ে হয়ে গেল। রাজা রানীকে এত ভালোবাসা দিল যে রানী তার আগে সব কষ্ট ভুলে গেল। রানীর একটা হ্যাপি ফ্যামিলির পাওয়ার ইচ্ছাও পূরণ হলো। তারপর তারপর রাজা রানীর জীবনে একটা ঝড় আসলো। রানী একটা কঠিন রোগে আক্রান্ত হলো। রাজা তো পাগল হয়ে গেল। দেশ বিদেশ তোলপাড় করে দিল তার রানীকে বাঁচানোর জন্য। তারপর রানী কি বাঁচল দাদি? তারপর অথই অনেক হয়েছে গল্প শোনা, এখন ওঠো। সামনের রুমে ম্যাম এসে বসে আছে, যাও পড়তে যাও। মাম্মি গল্পটা শুনে যাই প্লিজ। পড়ে শুনো আগে, যে ম্যামের কাছে পড়ে এসো। অথই মুখ গোমড়া করে পড়তে চলে গেল। দিশা মায়ের কাছে এসে বসে মায়ের কোলে মাথা রেখে বলল, রাজা রানী যেখানে আছে ভালো আছে মা। মায়া আঁচল দিয়ে চোখের জল মুছল। আজ আমেনাকে অনেক কিছু রান্না করার হুকুম করেছে দিশা, সাথে নিজেও হেল্প করছে। সমস্ত কাজ শেষ করতে না করতেই কলিং বেল বেজে উঠল। ঘড়ির দিকে তাকালো, বিকাল 4টা বাজে। দিশা মুটকি হেসে গিয়ে গেট খুলল। তুলি, তন্ময়, তন্নি অন্তিক এসেছে। সবাই একসাথে ড্রয়িং রুমে বসলো। দিশা ওদের সাথে বসে আড্ডা দিতে শুরু করে দিয়েছে। অথই পড়া শেষ করে দৌড়ে ড্রয়িং রুমে চলে আসলো। দিশা অথইকে কোলে নিয়ে বলল, সবাইকে হাই বল। হাই। ওরে বাবা, কি কিউট হয়েছে। আমি তো জন্মগত কিউট। কি সুন্দর কথা বলে। আর বলো না তন্নি, এই মেয়ে আমাকে জ্বালিয়ে খায়। এখনই তো দুষ্টামি করার বয়স। তুলি হাত বেড়াতে অথই তুলির কোলে চলে গেল। তুলি মুচকি হেসে বলল, মাম্মি কি বলছে তুমি বলে জ্বালাও অনেক? না তো মাসি, আমি জ্বালাই না। তাহলে কি মা এমনি এমনি বলছে? অথই মাথা উপর নিচ নাড়িয়ে বলল, হুম হুম। সবাই শব্দ করে হেসে উঠল। ভীষণ পেকেছ তুমি, এখন থেকেই মিথ্যা বলা, তাই না? আরে বাদ দাও না দিদি, ছোট মানুষ দুষ্টামি তো করবেই। তুমি আর ওকে লাই দিও না, জানো কালকে বাচ্চা কাচের গ্লাস ভেঙেছে। তুলি মুখে হাত দিয়ে বলল, এটা কি শুনছি, গ্লাস ভেঙেছ কেন? আমি তো খেলছিলাম, পরে টাস করে পড়ে গিয়ে ঠুস করে ভেঙে গেল। তুলি অথইয়ের কথা শুনে হেসেই কুটি কুটি। একটা ট্রেতে শরবত নিয়ে ঘরে প্রবেশ করলো মায়া। অথই তুলির কোল থেকে নেমে মায়ের আঁচল ধরে মায়ের সাথে সাথে হাঁটতে থাকলো। মায়ের ট্রেটা টেবিলে রেখে অথইকে কোলে নিয়ে বলল, কি হয়েছে মনা? দাদি পড়ে বলো না রাজা রানীর কি হলো? দিশা অথইকে কোলে নিয়ে বলল, রাজা রানীর কি হলো তা তোমায় আমি বলবো নি। দিশা ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, এখন চলো আমরা রেডি হয়ে ঘুরি ঘুরি করতে যাব। সত্যি? হ্যাঁ। বলে দিশা অথইয়ের গালে চুমু খেতে খেতে রেডি হতে চলে গেল।
আবার কলিং বেল বেজে উঠলো। আমেনা গিয়ে দরজা খুলে দিল। সুজন, রয়, রোহান, আশিক ঢুকলো বাড়িতে। সবাই হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়লো। একটি গাড়িতে বসবে দিশা, রোহান, তুলি, তন্ময়, তন্নি, অন্তিক। আরেক গাড়িতে বসেছে আশিক, মায়া, অথই আর সুজন রায়। সবাই একসাথে এয়ারপোর্টে পৌঁছালো। রোহান অথইকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সবার মুখে হাসি আর চোখ ছলছল হয়ে গেল। মায়া, দিশা, তুলি সবার আগে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলা আকাশ আর আশিকে। সবার চোখে জল। অথই তাকিয়ে তাকিয়ে সবটা দেখছে। সবার চোখে জল দেখে ওরও এখন কান্না পাচ্ছে। সুজন, রয় মেয়ের জামাইকে জড়িয়ে ধরল। দীর্ঘ 5 বছর পর আজ আকাশ আর আরশি দেশে ফিরেছে। কাঁদতে কাঁদতে সবার চোখ মুখের নাজেহাল অবস্থা। দিশা নিজের চোখের জল মুছে অথইয়ের দিকে তাকিয়ে বলল, রাজা রানীর পরে কি হয়েছিল শুনতে চেয়েছিলে না? এই দেখ তোমার রাজা রানী। আকাশ রোহানের কাছে এসে অথইকে কোলে নিল। আমাদের মামুনিটা অনেক বড় হয়ে গেছে। আরশি অথইয়ের হাত ধরে কপালে গালে চুমু খেলো, তারপর নিজেও কোলে নিল অথইকে। অথই বলল, তুমি কি রানী? সবাই হেসে দিল। বাড়ি ফিরে আকাশ আরশি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে সবার সাথে ডাইনিং টেবিলে খেতে বসলো। তন্নি, আরশি, এখন তোমার শরীর কেমন? ভালো দিদি। অন্তিক, আকাশ, এখন তো আরশি পুরোপুরি ভাবে সুস্থ, তাই না? হ্যাঁ রে, তোরা আমায় অনেকটা হেল্প করেছিস। কিভাবে কি করা লাগবে বলে না দিলে আমি আরশির চিকিৎসাটা এত তাড়াতাড়ি শুরু করতে পারতাম না। তন্নি, এসব কথা কেন বলিস? তুই আমাদের কম হেল্প করেছিস? আমাদের ডাক্তারি পড়তে তুই কতটা হেল্প করেছিস। আকাশ, আচ্ছা বাদ দে, তোদের বেবিটাকে নিয়ে আসলি না কেন? তন্নি, আরে অনেক দুষ্টু হয়েছে তাই মায়ের কাছে দিয়ে এসেছে। আরশি, এটা ঠিক করনি। দুষ্টু হয়েছে তো কি হয়েছে, নিয়ে আসতে আমরা সবাই সামলে নিতাম একসাথে। তন্নি, এবার এত ভেজালের মধ্যে এসেছি, পরের বার নিয়ে আসবো। আরশি, হ্যাঁ মনে থাকে যেন। তোমাদের ছেলের নামটা জানি কি? অনয়। আরশি মুচকি হেসে বলল, তো তন্ময়, তুলি এইভাবে আর কতদিন প্রেম করবে? পরের সপ্তাহে না হয় 4 হাত এক করে দেই। তুলি কিছু বলবে ভেবেছিল, আরশির কথা শুনে আর লজ্জায় ওর মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। আকাশ, শালিকা, তুমি শিওর তো? না হলে অন্য ছেলে দেখতাম আর কি। তন্ময় ফেল চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। তন্ময়, না ভাই, ও আমায় পছন্দ করে, আর আমি তো ছেলে হিসেবে ভালোই আছি। এই কথা শুনে সবাই হেসে দিল। তুলির তো লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে মন চাচ্ছে। আকাশ, মা একটা কথা বলতাম। মায়া, হ্যাঁ বল। আকাশ, আরশি প্রেগন্যান্ট। দিশা অবাক হয়ে বলল, কয় মাস? 2 মাসের মতো হয়েছে। আরশি তো লজ্জা লাল হয়ে গেছে। মায়া, এত বড় সুখবরটা আগে দিবি না। আশিক, মিষ্টি কিনতে যাওয়া লাগবে নাকি? মিষ্টির দোকান কিনে ফেলবো। মায়া, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। সুজন, খাওয়া শেষে আমি আর আপনি যেয়ে মিষ্টি কিনে নিয়ে আসবনি। আশিক, হ্যাঁ। দিশা মুচকি হেসে বলল, তাহলে আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। আরশি তো মনে হয় লজ্জায় খেতেই পারছে না। হঠাৎ কোথা থেকে অথই দৌড়ে এসে আরশির কোলে বসে পড়ল। রানী, আমায় একটু খাইয়ে দিবে? দিশা, রানী অনেক দূর থেকে এসেছে, তুমি আমার কাছে আসো, আমি খাইয়ে দিচ্ছি। আরশি, থাক না, আমি খাইয়ে দিচ্ছি। বললেই আরশি অথইকে খাইয়ে দিতে লাগলো। রাত 8টা বাজে। আরশি ছাদে দোলনায় বসে দোল খেতে খেতে অতীতের স্মৃতিচারণ করলো। আরশিকে যখন কেমো দেওয়া হতো, যখন ওর চুল ফেলে দেওয়া হয়, চোখের নিচ কালো হয়ে যায়, চেহারা দেখতে খারাপ লাগতো। যখন আরশি মানসিকভাবে ভেঙে পড়েছিল, তখন আকাশ ওকে ছোট বাচ্চাদের মতো সামলিয়েছে। প্রতিদিন ওর সারা মুখে চুমু খেয়ে তার বলতো, তুমি আমার কাছে সবসময় সুন্দর, তুমি আমার রূপবতী। তোমাকে দেখলেই আমার বুকটা কেঁপে উঠে। তোমার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে সবসময় সুন্দর করে তোলে। তুমি ছাড়া আমি শেষ হয়ে যাব, আরও একেবারে শেষ হয়ে যাব। এই কথাগুলো শুনলেই আরশির বুকটা ভরে যেত। বাঁচার উদ্দেশ্য খুঁজে পেত। যে মানুষরা এত তাকে ভালোবাসে, তাকে রেখে মরেও যে শান্তি পাবে না সে। হঠাৎ আরশির সামনে চায়ের মগ ধরল কেউ। আরশি তাকিয়ে দেখলো আকাশ মুচকি হেসে দাঁড়িয়ে আছে। আরশি চায়ের মগটা নিতেই আকাশ আরশির পাশে বসে পড়ল।
কি ভাবছিলে মিস আরু? কে বলেছে আমি কিছু ভাবছিলাম? তোমায় আমার থেকে ভালো আর কেউ চেনে না। কিচ্ছু ভাবছিলাম না। নিচে সবাই হই হুল্লারে মেতে উঠেছে, বাবা আর আঙ্কেল যে মনে হয় পুরো মিষ্টির দোকান তুলে নিয়ে এসেছে। আমার অনেক ভালো লাগছে আরু। অথই কি মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরও ঘরে একটা ফুটফুটে মেয়ে আসতে পারে, তাই না? আর সে মুচকি হেসে বলল, আমি তো একটা ছোট আকাশ চাই। আকাশ আরশিকে জড়িয়ে ধরে বলল, দুটোই যদি হয় কেমন হয়? আরশি চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি মাঝে মাঝে এমন কথা বলো আমার মনে হয় হার্ট অ্যাটাক এসে পড়ে। কেন, কি খারাপ বললাম? আরশি দীর্ঘশ্বাস ফেলে বলল, না কিছুই খারাপ বলনি। আরশি চায় একবার চুমুক দিয়ে মগটা পাশে রাখলো। আকাশ হঠাৎ করে আরশির কোমর চেপে ধরলো। আরশি অবাক চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ আরশির কপালে, গালে, ঘাড়ে কিস করলো, তারপর ঠোঁটে হালকা কিস করে বলল, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। বলতে গেলে তোমাকে প্রতিদিনই সুন্দর লাগে, কিন্তু চাঁদের আলোয় আজ তোমাকে আরো সুন্দর লাগছে। তুমি আমার রূপবতী আরু। তুমি আমার সবটা জুড়ে আছো। আরশি আকাশকে জড়িয়ে ধরে বলল, যত অসুখ হোক না কেন, যত ঝড় আসুক না কেন, তোমার এই ভালোবাসা আমায় পরিপূর্ণ করে তোলে। ঈশ্বর আমার কপালে তোমার মতো একটা মানুষ লিখে রাখবে আমি কখনো ভাবতে পারিনি। আমার সব কষ্ট জল হয়ে যায় তোমার ভালোবাসা পেলে। ভালোবাসি, অনেক 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 ভালোবাসি তোমায়। 7 মাস পর হসপিটালে সবাই একটি রুমের সামনে দাঁড়িয়ে আছে, আর আকাশ তো টেনশনে পাগলামি করছে। ওর রুমে ঢুকতে চাচ্ছিল, তন্নি অন্তিক কোনো মতে আকাশকে শান্ত করে। অপারেশন করতে ঢুকে কিছুক্ষণ পর ওটি রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতেই আকাশ আরো অস্থির হয়ে উঠল। তন্নি অন্তিক হাসি মুখে অপারেশন রুম থেকে বের হয়ে আকাশের হাতে একটা মেয়ে বেবি তুলে দিল। আকাশ বেবিকে কোলে নিতেই ওর বুক ধুক ধুক করে। বাবা হওয়ার ফিলিংস বুঝি এমনই হয়। বেবির মুখে যে কতগুলো চুমু খেলে হিসাব ছাড়া। পরে চোখের জল মুছে বলল, আরশি ঠিক আছে তো? অন্তিক একদম ঠিক আছে, একটু পরে দেখা করতে পারবি। আকাশের এক খুশির সীমান্ত পার হয়ে গেছে। নার্স বেবিকে নিয়ে গিয়ে আরশির পাশে শুয়ে দিল। আরশির শরীর এখনো অনেকটা দুর্বল। আকাশ রুমে ঢুকে আরশির পাশে বসলো। আরশির হাত আর বেবির হাত মুঠোয় নিয়ে চুমু খেলো। আরশি মুচকি হেসে তাকিয়ে আছে তার বেবি আর বেবির বাবার দিকে। তার ছোট্ট একটা ফ্যামিলির স্বপ্ন পূরণ হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝলো আরশি। আর ভাবতে থাকলো এই জীবনে সে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আকাশ তার লাইফে দেবদূতের মতো এসেছিল। তার সব দুঃখ কষ্ট এই লোকটা নিজের করে নিয়েছিল। আকাশ উঠে আরশির কপালে চুমু খেলো। ঠিক আছো আরু? হুম। আকাশ হেসে বলল, তোমাকে এই অবস্থাতেও কিন্তু বড্ড সুন্দর লাগছে। আরশি মুচকি একটা হাসি দিল। সমাপ্ত।